বউ। চুপ, একদম বউ বলবি না, লুচ্চা ছেলে। বউ, ও বউ, আমার না খুব আদর পাচ্ছে, একটু কাছে আসো না। আমাকে কেন লাগবে? তোর শালিকাদের কাছে যা, সারাদিন তো ওদের সাথে ঢলাঢলি করলি। ওই ভাইয়া, ও কি হলো, উঠবি না? যা তো একটু ঘুমাতে দে, সকালবেলা প্যানর প্যানর শুরু করিস না, যা সর। তুই উঠবি না? পানি ঢালবো? ধুর, ভাল লাগে না, উঠছি, এইবার হয়েছে। যা, ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আয়। কেন, আজ কি কোনো অনুষ্ঠান আছে নাকি? ওই, তুই ভুলে গেলি কেমনে ভাইয়া? আজ প্রীতি আপুর বিয়ে। ও, আমি তো ভুলে গিয়েছিলাম রে। আচ্ছা, নিচে যা, আমি আসছি। ইয়া চলে গেল, আর অনন্ত ফ্রেশ হতে চলে গেল। এই ফাঁকে পরিচয় পর্ব সেরে ফেলি। আমি অনন্ত, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, শুধুমাত্র গল্পের ক্ষেত্রে প্রযোজ্য। আর রিয়া হলো আমার ছোট বোন, ওর পুরো নাম সিনথিয়া আক্তার রিয়া, আমি রিয়া বলে ডাকি। আমরা দুজনেই বাবা মায়ের দুমাত্র সন্তান। ও হ্যাঁ, তিথির পরিচয় তো দেওয়াই হয় নাই। সে হলো বাবার ন্যাংটাকালের বন্ধুর মেয়ে, শুদ্ধ ভাষায় বাল্যকালের বন্ধু। আমি তো এমনই, তাই অশুদ্ধ ভাষায় ব্যবহার করি, তা না হলে আপনারা আমাকে ভালোভাবে পড়াতে পারেন। আজ তৃতীয়াপুর বিয়ে, সে আমার সিনিয়র হয়, আপু বলে ডাকি। ওনার পিতার নাম জাফর শেখ, খুব নামি একজন ব্যবসায়ী। অনেক হয়েছে পরিচয় পর্ব, আর কইতে পারতাম না। ফ্রেশ হয়ে নিচে গেলাম, সবাই রেডি। আমি যেতেই সবাই রওনা হলো। এইদিকে বাল আমার ব্রেকফাস্ট করা হয় নাই। বিয়ে বাড়ি পৌঁছে গেলাম, সবাই বিয়ের কাজ নিয়ে বিজি। আর অপরদিকে ক্ষুধার তাড়নায় পেটের মধ্যে ইঁদুরেরা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছে। আমি আর কোনো কিছু না ভেবে আন্টিকে খোঁজা শুরু করলাম। আরে ভাই, তিতির আম্মুকে এইটুকু বুঝবেন, সব বলে দিতে হয় নাকি? আরে ওই তো আন্টি। আন্টি, আরে বাবা, কেমন আছো? তোমার বাবা মা কোথায়? তারা ভেতরে আছে। আন্টি, একটা কথা কইতাম। বলো, কিছু হয়েছে নাকি? আন্টি, কথাটা যে কিভাবে বলি। আরে বলো তো, কি হয়েছে? আসলে আন্টি, সকালে উঠতে একটু দেরি হয়, ব্রেকফাস্ট করা হয় নাই, খুব ক্ষুধা লেগেছে। আন্টি আমাকে দুটো খুশি দিয়ে, এই কথা কেউ এমন ভাবে বলে নাকি? উফ, কত ভয় পেয়ে গিয়েছিলাম। হা 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 হা, ভয় দেওয়ার জন্য তো এভাবে বললাম। তুমি বসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। শয়তান ছেলে একটা। আমি রান্নাঘরে বসেই খাচ্ছি, বাইরে অনেক মানুষ, আমার আবার খুব লজ্জা লাগে। আসলে খুব ভদ্রপোলা তো, কিন্তু জানি না কেন সবাই আমাকে শয়তান পোলা কয়। মনটাই চায় না থাক কমুনা। খাওয়া শেষ করে বাইরে আসলাম। বরপক্ষের এতক্ষণে চলে আসার কথা ছিল, কিন্তু এখনো আসেনি। সবার মুখে চিন্তার ছাপ, বরপক্ষের কেউ ফোনও তুলছে না। পরে ওনারা একজন ফোন করে জানলো বর নাকি বাড়ি থেকে পালিয়েছে। শাল আর কি যুগ মাইরি, সবাই প্রেম করে আর আমার কপালে কোলবালিশ ছাড়া কেউ নাই। বরের পালানোর খবর শুনিয়ে বিয়ে বাড়িটার মুহূর্তের মধ্যে শোক সবাই পরিণত হলো। এইদিকে আঙ্কেল ভেঙে পড়ায় আব্বু তাকে সান্ত্বনা দিচ্ছিল, আর এটা দেখে আমার মনে বাঁধলো ভয়। আসলে অনেক গল্পে পড়েছি, বন্ধুর মেয়ের বিয়ে ভেঙে গেলে বাবারা নিজের ছেলেকে বলির পাড়া বানিয়ে বন্ধুর মেয়ের সাথে বিয়ে দেয়। আমি তো আস্তে আস্তে পালানোর চেষ্টা করছি, বাড়ি থেকে বেরোনোর জন্য গেট পর্যন্ত যাওয়ার আগেই ভাইয়া, আব্বু তোকে ডাকছে। রিয়া, বোন আমার, আব্বুকে যে বল ওর এক বন্ধুর অসুস্থ হওয়ায় ভাইয়া সেখানে গেছে, প্লিজ। না, আমি পারবো, কারণ আব্বু এখন তোকে ডেকেছে। জোর করেই নিয়ে গেল। বাবা, তোর জাফর আঙ্কেলের একমাত্র মেয়ে, একবার বিয়ে ভেঙে গেলে সে অনেক কষ্ট পাবে, তাই আমি কথা দিয়ে ফেলেছি এই বিয়ে এখন তুই করবি। জানতাম আমার উপর এখন ঠাডা পড়ব, কিন্তু বাবা আমি তো এখনো লেখাপড়া করি, আর তাছাড়া বিয়ে করে বউকে খাওয়াবো কি? তুই লেখাপড়া করিস তো কি হয়েছে, আর তোকে কি খাওয়াতে বলেছি? আমার কি কোনোটাই কম আছে? আমি কিচ্ছু জানি না। বেশ, তুমি এখন এই বিয়েটা করছো। আমি আবার আব্বুকে ভয় পাই খুব। আমি একাই নাকি আপনারাও পান? আর কি করার, বলি হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে নিলাম।
আপনাদের প্রশ্ন থাকতেই পারে, বিয়ে তো ভাই খুশির কথা, আপনি এত দুঃখী কেন? তাই তো, আপনারা তো আর তিতিকে চেনেন না। আজ তো একটা পেতনি, বদরাগী, তার উপর আবার আমার 2 বছরের সিনিয়র। আমি বিয়ের পর ওকে কোনো কাজের অর্ডার করতে পারবো না। আল্লাহ, আমি শেষ। আর কি করার, যা আছে কপালে। এখন ছিঁড়াকাতা নিছি বগলে, তাই বিয়েটা কইরাই ফেলাই। বিয়ে হয়ে গেল। বিয়ে শেষে আঙ্কেল, ও সরি, আমার শ্বশুর ফাদার আমাকে বাবা, তুমি আজ আমার সম্মান বাঁচালে। তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব। আপনার সম্মান তো বেঁচে গেল, এখন আমাকে বাঁচাবে কে? এই ডানির হাত থেকে? ধন্যবাদ দেওয়ার দরকার নাই, এই পেতনিটারে আপনাদের কাছে রাইখা দেন মনে মনে। আরে না না, কি যে বলেন আঙ্কেল। না আঙ্কেল না, বাবা বলবা বাবা। জি বাবা। বাবা, আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম। খুব আদরের মেয়ে আমার, ওর খেয়াল রেখো, কখনো কষ্ট দিও না। আমার হাত ধরে কেঁদে কেঁদে, এ মেয়েরে তোমার হাতে তুলে দিচ্ছি? আমি তো বলছিলাম নাকি এই পেতনি আমার ঘাড়ে ঝুলাইতে। আমি ওরে কি কষ্ট দিমু? ওই তো আমাকে শেষ করে ফেলবো মনে মনে। বাবা, আপনি চিন্তা করবেন না, আজ থেকে আপনার মেয়ের সব দায়িত্ব আমার। ধন্যবাদ বাবা। এরপর শুরু হলো ভাঙ্গা রেডিও পর্ব। আরে ভাই, এতে কাদার কি আছে? মেয়েকে বিদেশে নিয়ে যাচ্ছি না, কান্দাকাটি শেষে গাড়িতে করে বাড়ি ফিরছি। কি কপাল, বিয়ে খেতে গিয়ে বিয়ে করে নিয়ে আসলাম, তাও আবার সিনিয়র একটা পেতনি। বউ নিয়ে বাড়ি আসতে আরেক ঝামেলা। গাড়িতে নামতেই ধাক্কাতে ধাক্কাতে সরাই দিল আমারে। সবাই বউ নিয়ে ব্যস্ত, ধুর ভাল লাগে না। আমার মা যে সবসময় আমার খেয়াল রাখে, সে নিজেও আমারে ভুইল্লা বৌমা নিয়ে পইরা আছে। আহা, যেন সার্কাস থেকে একটা আজীব বস্তু নিয়ে আসছি, যেন মঙ্গল গ্রহ থেকে নতুন এক প্রাণী নিয়ে আসছি। সবাই তাই নিয়ে ব্যস্ত। সবাই নতুন বউরে বাড়ির ভেতরে নিয়ে যাইতেছে, আমারে একবারও ভেতরে আসতে বলল না। মন খারাপ করে ছাদে বসে আছি একা একা, ভাল লাগছে না। দিলাম হারামি কয়টারে, মাসুম, ইরা, তারেক, এই 3টাই আমার বেস্ট ফ্রেন্ড, কল। সব কয়টাকে আসতে কইলাম, 30 মিনিটের মধ্যে সব আইসা উপস্থিত। কি ভাবতাছেন হালারা আমার ডাকে আইছে? বাল, সব আইছে দাওয়াত খাইতে, এমনি ডাকলেও আইতো। দোস্ত, না জানাইয়া বিয়ে করে নিলি? আরে বাল, আমি জানতাম নাকি আজ আমার বিয়ে হইব? শালার গেছিলাম বিয়ের দাওয়াত খাইতে, যাইয়া বাস খাইয়া ফিরে আইছি। ওয়াস কি মাম্মা? খালি কি এইটা? বাসটা যদি ওখানে খাওয়া শেষ হয়ে যেত তবে কোনো কথাই ছিল না, কিন্তু সবচেয়ে বড় বাসটা আমার শ্বশুরমশাই আমার সাথে ধরাইয়া দিচ্ছে। মানে? মানে হইতাছে আমার বউ। কি বলিস ভাই? বউ আবার বাস কেমনে? জানিস আমার বউ কে? কে তোর বউ? তুই জানিস না? ধুর শালা, মজা করিস না। আমার বউয়ের নাম তিথি। ভাই, এখন তুই ভুলেও বলিস না যে আমাদের 2 বেস্ট সিনিয়র তিথি আপু তোর বউ। হরে ভাই, ওইটাই এখন আমার বউ। ভাই তুই থাক, আমরা গেলাম। সব কয়টা উঠতে উঠতে, তোরা কই যাস? ভাই, অ্যাট লিস্ট দাওয়াতটা তো খেয়ে যা। না রে ভাই, তুই থাক, তোর 40-এর দাওয়াত খুব তাড়াতাড়ি হইব, সেদিন একসাথে খামনি। ভাই কি করছে এগুলা? ভাই, কলেজের রাগে গুন্ডি মাইয়া তোর বউ, তোর কপালে কি আছে আল্লাহ জানে। ভাই তোরা বন্ধু না আর কিছু? আজ আমার বাসর রাত, তোরা কই আমারে একটু সাহস দিবি? তা না, তোরা আমারে ভয় দিতেছস। যা শালা, তোদের সাথে কথা নাই। হ্যাঁ ভাই, তোর লগে আর কথা কমু না। ভালো থাকিস, আল্লাহ তোর দীর্ঘায়ু দান করুক। এই বলে হারামি 3টা চলে গেল। আসলে ওরা তিতিকে অনেক ভয় পায়, প্রত্যেক শালায় তিতির হাতে কেলানি খাইছে, তাই ওরা চাঁদনি নাম শোনা মাত্রই ধা। সত্যি বলতে কলেজের সিনিয়র থেকে শুরু করে জুনিয়র সবাই তিতিকে ভয় পায়। এবার বিএ কমপ্লিট হওয়া আঙ্কেল ওর বিয়েটাও কমপ্লিট করতে দিতে চেয়েছিল। তারপর যা ঘটলো তা তো দেখলেই। শালার গুন্ডিটা আমার ঘরে এসেই বসলো। আজ আমার বাসর রাত, অথচ বাসর ঘরে ঢোকার সাহস নাই। আপনারা আবার অন্য কিছু ভাববেন না, আসলে আমিও তিতির হাতে কেলানি খাইছি, বাস্তবেও। তবে এইটা অন্য ব্যাপার, নিয়ে পরে কমুনে। এসব কথা ভাবতে ভাবতে পিছন থেকে, কিরে ভাই, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? ওর কথায় ভাবনায় ঘোর কাটলো। না এমনি। চল, ভাবি বসে আছে তোর জন্য। কয়টা বাজে খেয়াল আছে?
ওর কথা শুনে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 1টা বেজে গেছে। আচ্ছা তুই যা, আমি যাচ্ছি। এরপর ভয়ে ভয়ে রুম পর্যন্ত আসলাম, কিন্তু রুমে ঢোকার সাহস হচ্ছে না। ভেতরে সেই গুন্ডিটা বসে আছে, যার চর খেয়ে 2 দিন কলেজে যেতে পারি নাই। পিছন থেকে বোন জোরে ধাক্কা মারলো, এক ধাক্কায় রুমে ঢুকে গেলাম। রুমে ঢুকতেই বাইরে থেকে বোন দরজা বন্ধ করে দিল। খাটের দিকে তাকিয়ে দেখি বউ আমার সেই ক্ষেপে গেছে। ওর রাগ দেখে আমার তো অবস্থা টাইট হয়ে গেছে। ও খাট থেকে নাইমা আমার কাছে আসলো, আইসা আমার সালাম করলো, তারপর উঠাই খপ করে আমার কলার ধরলো। ওর এই কাজের জন্য একটু প্রস্তুত ছিলাম না, কারণ কেবলই আমার পা ছুঁয়ে সালাম করলো, আর বসা থেকে উঠতে না উঠতে এই হাল, কেই বা আশা করে। মনে মনে বলতে লাগলাম, আব্বার বন্ধুর সম্মান বাঁচাইতে যাইয়া নিজের পোলারে শেষ করে দিলা। ও কলার চেপে বলল, ওই কুত্তা, কই ছিলি এতক্ষণ? আমি আমি তো বন্ধুদের সাথে ছিলাম। ওই তুই তোতলাচ্ছিস কেন? কই না তো। ওই বউ থুইয়া বন্ধুদের ধারে কি? বন্ধুদের সাথে একটু গল্প করছিলাম, তাই সময়ের দিকে খেয়াল ছিল না। তাহলে তো বন্ধুরা থাকলে বউয়ের দরকার নেই, তাই না? না, এবার একটু গরম হয়ে দেখি হাতে আনতে পারি কিনা। ওই দেখেন, আপনি আমার সিনিয়র, তাই কিছু বলছি না। আমি আপনাকে ইচ্ছে করে বিয়ে করিনি, তাই আমি আপনাকে স্ত্রী হিসাবে আর কিছু বলতে দিল না। আমার ঠোঁট বন্ধ করে দিল, অবশ্য ওর ঠোঁট দিয়ে। একদম 5 মিনিট পর ছাড়ল। কি যেন বলছিলে? দেখুন, আপনি আমার সাথে এমন করবেন না। আমি আপনাকে স্ত্রী হিসেবে আবার কিস। এবার পুরো 10 মিনিট পরে ছাড়ল। আবার বলো, কি যেন বলছিলে? এবার আমি ভ্যা ভ্যা করে কেঁদে দিলাম। ও মা গো, তোমার ছেলেরে পচা লিপস্টিক খাইয়া মেরে ফেললো গো এই পেতনিটায়। কে আসলো, আমারে বাঁচাও গো, এই পেতনি আমারে লিপস্টিক খাইয়া মারে ফেলবে। এই চুপ করবা নাকি আমার মুখ বন্ধ করাতে হবে? না না, আর না, এই তো একদম চুপ। এই তো গুড বয়। আমার শোনো জামাই, আসো কাছে আসো। না, আমি যাব না। আরে যা হওয়ার তা হয়ে গেছে। তোমার কপালে আমি লিখেছিলাম, তাই তো আমার যার সাথে বিয়ে হওয়ার কথা সে ভেগে গেছে। এখন ওসব কথা বাদ দিয়ে চলো 2 রাকাত নফল নামাজ পড়ে নিই। নামাজের কথাই না করলাম না, তাই দুজনে একসাথে নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে বিছানায় বসলাম। আমার ঘরে সোফা নেই, আর আমারও মাটিতে শোয়ার অভ্যাস নেই, তাই অজ্ঞতা খাড়ে শুয়ে পড়লাম, তবে কোলবালিশ বুকে নিয়ে। এতদিন যখন সাথে, তাই আজও ছাড়লাম না। অপরদিকে তিতি কিং কোবরার মতো ফুসছে আমাকে কোলবালিশ জড়িয়ে শুতে দেখে। তারপর এদিক ওদিক তাকিয়ে টেবিলের দিকে হাঁটতে লাগলো। এ মা, এ কি, ও ফল কাটা ছুরি নিয়ে আসলো কেন? ওরে আল্লাহ, পেতনিটা আমার দিকে আসছে। আল্লাহ, আমি আবার কি করলাম? আল্লাহ রক্ষা করো। ভাই, আপনাদের সাথে কোনো ভুল করে থাকলে মাফ করে দিয়েন। আজ মনে হয় আমাকে মেরেই আমার রক্ত দিয়ে হোলি খেলবে এই পেতনি। আমি শোয়ার থেকে উঠে বিছানায় বসলাম। তিথি, কি করছো? ছুরি নিয়ে এদিকে আসছো কেন? ও এসেই খপ করে কোলবালিশটা এক টান দিয়ে নিয়ে নিল, তারপর মনের খায়েশ মিটিয়ে কোলবালিশটা কাটলো। ওর এই রূপ দেখে কিছুটা না, অনেকটা ঘাবড়ে গেলাম আমি। কি করছো? গলা দিয়ে আওয়াজও বের হচ্ছে না। ও এইবার কোলবালিশটা ছেড়ে ছুরিটা সোজা আমার গলায় ধরলো। আমার তো ভয়ে হিসু করে দেওয়ার মতো অবস্থা। স্ত্রী হিসেবে মানিস কিনা বল? তুই যদি আমায় বউ না মানতে পারিস, তো তোর মতো স্বামীর বেঁচে থাকার কোনো অধিকার নাই। কি করছো? লেগে যাবে, সরাও। লাগু, আগে বল স্ত্রীর অধিকার দিবি কিনা বল। তিথির ছুরিটা আরো একটু চেপে ধরে, দেব, আগে ছুরিটা সরাও। এবার ছুরিটা সরিয়ে নিল। আমি যেন আবার জান ফিরে পেলাম। ওগো শুনছো, আমাকে একটু জড়িয়ে ধরবে? আমাকে একটু জড়িয়ে ধরে শোও না গো। ওর আচরণে আমি বরাবর অবাক হচ্ছি। কি মেয়ে মাইরি, একটু আগে তো আমায় মেরে দিচ্ছিল, আর এখন বাংলা ছবির সাবানার মতো। ওগো শুনছো? হায় আল্লাহ, কি জিনিস বানিয়েছ? আচ্ছা বানিয়েছো ঠিক আছে, কিন্তু আমার কপালে কেন পাঠিয়েছ? কি হলো, একটু আদর করো না, আমার না খুব আদর পাচ্ছে। আমি কিছু করতে পারবো না, আমি এখন বাচ্চা। আহ বাচ্চা, কিচ্ছু বোঝো না তাই না? আচ্ছা ঠিক আছে, আমার কাছে আসো, আমি শিখিয়ে দিচ্ছি। দেখলেন কি ফাজিল মেয়েরে বাবা। ওই দেখো, জোর করে তুমি আমার দেহ পাবে, কিন্তু মন পাবে না। ওই কান্দা বন্ধ কর, আগে তোর দেহটা তো নিয়ে নেই, তারপর দেখবো তোর মন কই যায়। তারপর কি হলো কিছু কমবো না।
কিছুক্ষণ পরে আবার কাঁদা শুরু করে দিলাম। আল্লাহ গো, এই মেয়ে আমার সব নিয়ে নিল। আমি এখন সমাজে মুখ দেখাবো কি করে? এখন আর কেই বা বিয়ে করবে আমাকে? আমার সব শেষ হয়ে গেল। এই চুপ কর। আর বিয়ে করার শখ আছে নাকি? তাহলে আসো, আরেকবার হয়ে যাক। পাঠক ভাইয়েরা, আপনারা আমাকে ছেড়ে যাবেন না, এই পেতনির হাত থেকে বাঁচান আমায়। ভাই, দেখলেনি তো কি পেতনি, গলায় ছুরি ধরে আমার সব নিয়ে নিল। কি আর করবো, আদর না করলে জান শেষ, তাই বুকে জড়িয়ে রেখে ঘুমিয়ে পড়লাম। পাঠকেরা, ওরা দুজনে ঘুমাক, আপনারা আমার কাছে আসেন, আমি সব খুলে বলছি ওদের ব্যাপারে। অনন্ত কলেজের নাম্বার 1 ফাউল আর তিথি বলতে গেলে কলেজের লিডার ছিল, কিন্তু এখন তো আর তিথি নাই, তাই অনন্তই কলেজের দায়িত্ব নিয়ে নিছে। অনন্ত ফাউল, তবে অসভ্য নয়, জাস্ট সবার সাথে একটু মজা করে আর কি, নিজের ব্যাপারে আর না বলি। যাক সে কথা, আপনারা তো দেখলেনই অনন্ত তিথিকে কত ভয় পায়। এরও একটা সুনির্দিষ্ট কারণ আছে, জানতে চাইলে চলুন ঘুরে আসি 2 বছর আগের একটা ঘটনা থেকে। অনন্ত নতুন অনার্সে ভর্তি হয়ে নতুন কলেজের প্রথম দিন একটু ভাবসাব জমিয়ে গেলেন কলেজে, আবার ক্যারেক্টারে ঢুকে গেলাম। কলেজের গেট দিয়ে ঢুকতেই এই যে ছোট ভাই, এদিকে আসো তো। কিছু সিনিয়র ভাইয়েরা, জি ভাইয়া, প্রথম দিন তাই একটু ভদ্রতা দেখাইলাম। ভাইয়া তুমি কি নতুন? এক বড় ভাই, জি ভাইয়া। ও, আমরা বড় ভাই, অর্থাৎ সিনিয়র। আচ্ছা ভাই, বড় ভাইয়ের একটা হেল্প করবি? জি ভাইয়া, বলুন কি করতে হবে? এই বক্সটা নিয়ে ওই হোয়াইট ড্রেস পরা মেয়েটারে দিয়ে আসতে পারবি? কেন ভাইয়া, আপনি দিলেই তো পারেন। না রে ভাই, আমরা দিলে নেবে না রে, যা না তুই দিয়াই। বুঝতে পারলাম, বাস দেওয়ার প্রচেষ্টা। আরে ভাই, সারা জীবন অন্যরে বাস দিছি, আর আজ একটু ভালো ব্যবহার করার কারণে এই শালা আমারে পাইয়া বসছে। যাই হোক, আজ বেয়াদবি করা যাবে না, আম্মুরে কথা দিছি, তাই চুপচাপ বক্সটা নিয়ে ওই মেয়েটার দিকে হাঁটতে লাগলাম। কাছে যেই, এই যে আপু শুনছেন, বলতেই আমার দিকে ঘুরে তাকালো। কি জিনিস মাই, মানুষ যেন পরীর রূপকেও হার মানিয়েছে। জি, কিছু বলবি? ওর কথাই ঘর কাটলো। আসলে আপু, আমি আজ কলেজের নতুন, তাই ক্লাস চিনি না, একটু বলবেন প্লিজ? অনার্স ফার্স্ট ইয়ার ক্লাসরুমটা কোন দিকে? 2 তলার 38 নাম্বার রুম। আমি বুঝতে পারলাম তৃতীয় আমায় ভালো ছেলে ভেবেছে, কারণ ওর কথা বলার রিয়াকশন পাল্টিয়েছে। এই সুযোগে কাজে লাগালাম। আপু, ওই ভাইয়াগুলো আপনাকে এই বক্সটা দিতে বলেছে, বলেই বক্সটা ওর হাতে ধরিয়ে দিলাম। আসলে আপু, রাগ করবেন না, কেউ আমায় কোনো দায়িত্ব দিলে তা না শেষ করা পর্যন্ত মনে শান্তি আসে না। আচ্ছা চলি আপু, ধন্যবাদ। কিছু দূর এসে দেখতে লাগলাম ওরা কি দিল মেয়েটাকে। দিদি বক্সটা খোলা মাত্রই চিৎকার দিয়ে বক্সটা হাত নিয়ে ফেলে দিল। আসলে বক্সের ভিতরে তেলাপোকা ছিল। তারপরও ও যা করলো তা আমার কল্পনার থেকেও একটু বেশি। দেখলাম একাই ওখানে তিথি ওই ছেলেগুলোকে মারতে লাগলো। আমি কোনো মতো প্রথম কাজটা করেই বাড়ি। পরের দিন কলেজে গেলাম, তবে এবার আর ভদ্রতা নেই, কারণ আজ কাউকে কথা দেয়নি। ওই পোলা, এদিকে আয়। হ্যাঁ বলুন। কাল তুই আমাকে কি দিয়েছিলি? সরি, আপনি কে? না চেনার ভাব করে। আমি তোর জম, চিনোস না আমারে? দেখতে তো পরীর মতো, কিন্তু ব্যবহার আস্তে একটা পেতনির মতো। কি কইলি? আমি পেতনি? দাঁড়া তুই। সেই দিন সারা ক্যাম্পাস দৌড় করিয়েছিল তিথি। আর ফ্ল্যাশব্যাকে না যাই, সকাল হয়ে গেছে, অনন্ত ওটার সময় হয়ে গেছে, এখন আপনারা তাদের কাছে যান। আজানের শব্দে ঘুম ভেঙে যায়। তিথি আমাকে জড়িয়ে আমার বুকের ওপর ঘুমিয়ে আছে। কি সুন্দর মায়াবী চেহারা ওর, কিন্তু আস্তে একটা গুন্ডি। উঠে নামাজ পড়ে এসে আবার শুয়ে পড়লাম। এ কি, বৃষ্টি পড়ছে কোথা থেকে? আমাদের তো টিনের চালও না যে চাল ফুটা হয়ে পড়বে। চোখ খুলে দেখি তিথি তার ভেজা চুলে আমার মুখের সামনে এসে ছাড়ছে। এ কি, আপনি? কেন, অন্য কারো থাকার কথা বুঝি? কি বেয়াদব মেয়ে, আমাকে চোখ মারলো। আপনি সরে যান, আমার কেমন কেমন যেন লাগছে। কেমন লাগছে গো? বলতে পারবো না, সরেন, ফ্রেশ হতে যাব। ফ্রেশ হয়ে বাইরে আসলাম। তিথি এসে আমার সামনে দাঁড়ালো। ও একটা পাপ্পি দাও না গো। দেখেন, আমি আপনাকে বউ হিসেবে মানতে পারবো না। কেন, তোমার কোনো জিএফ আছে নাকি? না, নেই। এইবার আমার পেটে একটা জোরে ঘুষি মারলো। ও মা গো, গেলাম গো, কোন গুন্ডির সাথে বিয়ে দিছ, আমারে মেরে ফেললো। ওই চুপ, কোনো সমস্যা নাই। তাহলে আমাকে বউ হিসেবে মানতে পারবি না কেন? জানিস, স্বামীকে ভালোবাসবো বলে কারোর সাথে প্রেম করিনি। কলেজে তোকে আমার ভালো লাগতো,
তাও তোর কাছে ঘেঁষার চেষ্টা করিনি, কারণ আমার স্বপ্ন, আমার ভালোবাসা শুধুই আমার স্বামীর জন্য, আর তুই আমার স্বপ্নে পানি ঢেলে দিতে চাচ্ছিস। আপনার মতো গুন্ডি আমি কিভাবে বউ হিসেবে মেনে নেব? হ্যাঁ, আর এই আপনার ভালোবাসা, ও মা গো কি ব্যথা। ওই আপনি আপনি করছিস কেন? তুমি করে বলবা, বুঝছো বাবু? খালি মারবেন আবার তুমি করে বলতে বলবেন, আমি পারবো না। ওলি বাবালি, আমার স্বামী তো লক করেছে। আসো আদর করে দেই। লাগবে না আপনার আদর, দিল আরেক ঘুষি। এবার সত্যি সত্যি কেঁদে দিলাম। ওই বাচ্চাদের মতো কাঁদবি না, তোকে আপনি করে বলতে নিষেধ করছি না? আমি যা বলবো তাই করবি, না করলে। যা বলবেন, সরি, যা বলবা তাই করব। এই তো গুড বয়। আসো কাছে আসো, আমার বাবুটা অনেক ব্যথা পেয়েছে, তাই না? আসো একটু আদর করে দেই। পাঠক ভাই বোনেরা দেখলেন কি মাইয়া, সকালবেলা খালি পেটে মার খেতে হলো, আবার এখন আদর করতে আসছেন। যাক, আদর তো করবেই। এখন আপনারা চলে যান, আমি একটু আদর খেয়ে নেই। সকালটা কেটে গেল দুষ্টামি দিয়ে। তিতি আমার সিনিয়র হয়েও যদি আমাকে স্বামী হিসেবে মানতে পারে, তবে আমার সমস্যা কোথায়? কথক আসল কথা, শালা নিজেও তিতিকে পছন্দ করত। তিতির বিয়ের খবর শুনে নিজের কাছে একটু খারাপ লেগেছিল, আর এখন ভাব নিচ্ছে। বিকেলে তিতির সাথে তার বাপের বাড়ি, আরে ভাই আমার শ্বশুরমশাইয়ের বাড়ি যেতে হবে। দুপুরে খেয়ে এসে রুমে বসলাম, তিথি রুমে আসলো। এই শুনছো, তুমি যাবে না আমার সাথে? রেডি হও না কেন? যাব, যদি কেউ একটু আদর করতো তবে এখনই রেডি হয়ে যেতাম। আলি বাবালি, আমার বরটা দেখি মানুষ হয়ে গেল। বউ, আমার না খুব আদর আদর পাচ্ছে, একটু আদর করবা? আমি আমার বরটাকে আদর করবো না তো কে করবে গো? আসো কাছে আসো। বিকেল বেলা। ওই কই তুমি? কি হয়েছে, ডাকো কেন? রেডি হয়ে আসো, আমি বসে আছি। একটু এদিকে আসো, সাহায্য লাগবে। আমি রুমে গেলাম, দেখি শাড়ি হাতে দাঁড়িয়ে আছে। এখনো শাড়ি হাতে দাঁড়িয়ে আছো? যাবে কখন? শাড়ি পরিয়ে দাও। আমি? না, তোমার আত্মাকে বলছি। আরে পরিয়ে দাও তো। আর কি করার, নিজেই পরিয়ে দিলাম। আসলে আমারও ইচ্ছা ছিল নিজের বউকে শাড়িয়ে পরিয়ে দেওয়ার। শ্বশুরবাড়ি চলে গেলাম, আমার প্রথম শ্বশুরবাড়ি। শালার আরও বিয়ে করার শখ আছে বলে প্রথম শ্বশুরবাড়ি। যত সব ফাউলের কারবার। যাক, বেশি বকাবকি করে লাভ নেই, আমিই তো। যাব বাবা, শ্বশুরবাড়ি কি যত্ন মায়েরি। আমার শালিকাদের ভিড় আমাকে নিয়ে, অবশ্য তিতির কাজিন, কারণ চাঁদনি আমার শ্বশুর শাশুড়ির একমাত্র ফসল। ভালোই লাগতেছে। অপরদিকে শালিকাদের সাথে ঢলাঢলির ফলে তিতি তো রেগে ফায়ার। রাতের ডিনারের সময় ভাই আমি শেষ। যাদের জামাই আদর খাওয়ার শখ আছে তারা বিয়ে করে দেখেন কেমন লাগে। এক প্লেটের ভাতের ভিতরে 4 প্লেট মাংস। মাশাল্লাহ, শালিকারা তো আছে, সব যেন ঢেলে ঢেলে দিচ্ছে। কোনোভাবে বেঁচে গেলাম। বিছানায় এসে ধপাস করে শুয়ে পড়লাম। পেট নিয়ে চুপচাপ শুয়ে আছে। আজব, যে মেয়ে আমার সাথে দুষ্টামি না করলে পেটের ভাত হজম হতো না, সে আর চুপচাপ কেন? বউ, ও বউ। চুপ, একদম বউ বলবি না, লুচ্চা ছেলে। বউ, ও বউ, আমার না খুব আদর পাচ্ছে, একটু কাছে আসো না। আমাকে কেন লাগবে? তোর শালিকাদের কাছে যা, সারাদিন তো ওদের সাথে ঢলাঢলি করলি। ও আচ্ছা, তুমি যখন আদর করবে না তাহলে ওদের কাছে যাই, ওরা আমাকে না করবে না। তুই খালি এক পা এগিয়ে দেখ তোর কি করি। তুমি তো ওদের কাছে যেতে বললা। আমি বললেই যাবি নাকি? তুই কোনো মেয়ের সাথে কথা বলবি না, কারো দিকে তাকাবি না। আমি অন্যদিকে ঘুরে শুলাম। কি হলো, ওইদিকে ঘুরে শুলি কেন? কি হলো, কথা বলছিস না কেন? চুপ করে আছি। সরি, আমি কোনো মেয়ের সাথে কথা বলবো না, কোনো মেয়ের দিকে তাকাবো না। আমার বউ না করছে। দিল পেটে এক ঘুষি। ও মা গো, কি জোরে মারলো গো পেতনিটায়। চুপ, তোর আমার দিকে তাকাতে না করছি নাকি? আমার সাথে কথা বলতে না করছি নাকি? বসে অন্য কোনো মেয়ের সাথে মিশবি না। তোর যত আদর লাগে আমি করব, বুঝলি? কি আদর করো তা তো দেখতেই পারতেছি। ও মা গো। বেশি ব্যথা পেয়েছো? আসলে সরি, একটু বেশি রেগে গেছিলাম। কাছে আসো, ব্যথা ঠিক করে দিচ্ছি। এভাবে চলছে এদের নতুন জীবন। বিয়ের 1 মাস হয়ে গেছে, দুজন দুজনকে খুব ভালোবাসে। তিথির পড়ালেখা শেষ হয়ে যাওয়ায় সে তার বাবার এবং শ্বশুরের উভয়ের ব্যবসা দেখাশোনা করে, আর অনন্ত আবার কলেজে মনোযোগ দেয়। এখন দুজন দুজনকে বেশি সময় দিতে পারে না ঠিকই, কিন্তু রাতে তিথি ঘুম আসে না অনন্তর বুক ছাড়া, আর অনন্ত একাই অবস্থা। এভাবে দেখতে দেখতে কাটছে তাদের দিন।
আর ভালোবাসাও যেন চক্রবৃদ্ধি হার বাড়ছে। তিথি সবসময় অনন্তকে নিয়ে টেনশনে থাকে, কারণ এখন সে আর তাকে সময় দিতে পারে না। আর অনন্ত নিজের পড়ালেখা নিয়ে বিজি। একদিন কলেজ থেকে বাড়ি ফিরছিল অনন্ত, এমন সময় এই অনন্ত দাঁড়া। ও আপনাদের তো বলাই হলো না, নীলা, আব্দুল্লাহর একমাত্র মেয়ে, বন্ধু আর সুমনের জিএফ। নীলা যে, কেমন আছিস? আরে রাখ আমার কথা, বিয়ের পর তো ফ্রেন্ডকে একদম ভুলেই গেছিস। আরে কি যে বলিস না, ফ্রেন্ডদের আবার ভোলা যায় নাকি? জানিস না ফ্রেন্ড ছাড়া লাইফ ইম্পসিবল। তাই তো তোর কাছে এলাম, একটা সাহায্য করবি? আরে এমন করে বলছিস কেন, কি করতে হবে তাই বল। চল হাঁটতে হাঁটতে বলি। এমন সময় গাড়িতে করে বাড়ি ফিরছিল তিথি। রাস্তায় অনন্তর সাথে একটা মেয়ের কথা বলার দৃশ্যটা চোখ এড়ালো না ওর। তিথির কিছুই না ভেবে বাড়ি চলে গেল, কারণ ওর অনন্তর ওপর অগাধ বিশ্বাস আছে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, অনন্ত এখনো বাড়ি ফিরেনি। আর অপরদিকে তিথির মনে মনে নানান প্রশ্নের সৃষ্টি হয়ে যাচ্ছে। সন্ধ্যায় বাড়ি আসে অনন্ত। কোথায় ছিলে এতক্ষণ? এক ফ্রেন্ডের সাথে ছিলাম। তুমি কখন আসলে? এই তো দুপুরেই। যাও ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে দুজনে। আসলে খুব টায়ার্ড ছিল তো। মাঝরাতে ঘুম ভেঙে যায় তিথি। পাশে তাকাতে দেখে অনন্ত পাশে নেই। তিথি উঠে অনন্তকে খুঁজতে লাগে। হঠাৎ বেলকনিতে কথা বলার আওয়াজ শুনতে পায়। পেছন থেকে দেখে অনন্ত কার সাথে যেন কথা বলছে। কথাগুলো ছিল এমন: আরে নীলা, তুই এত চিন্তা করিস না তো, সব ঠিক হয়ে যাবে। ও পাশ থেকে কি বললো তা শুনতে পায়নি তিথি। শোন, কাল সময় মতো কাজে অফিসে চলে আসিস। আর কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। অনেক রাত হয়েছে, এখন ঘুমা, ফোন রাখি, বাই। এরই মধ্যে তিথি গিয়ে বিছানায় শুয়ে পড়েছে। অনন্ত রুমে ঢুকে দেখলো তিথি ঘুমাচ্ছে। অনন্ত তিথির কপালে ছোট্ট করে একটা চুমু খেয়ে ঘুমিয়ে পড়ল। আর অপরদিকে তিথির চোখে বিন্দুমাত্র ঘুম নেই। কথাগুলো শোনার পর থেকে ওর মনে নানান প্রশ্ন ঘুরছে। কে এই নীলা? আমি অনন্তকে হারাতে বসেছি। কেন আসতে বলল নীলাকে কাজে অফিসে? কি হবে সেখানে? এসব ভাবতে ভাবতে সকাল হয়ে যায়। রাতটা নির্ঘুম কাটলো তিথির। মনে হাজারো হাজারো প্রশ্ন তার। সে অনন্তকে কিছুই বুঝতে দিল না। সকালে অনন্ত ঘুম থেকে উঠে দেখলো তিথি তার দিকে অবলোক দৃষ্টিতে তাকিয়ে আছে। বউ, কি দেখো গো? অনন্তর কথা শুনে ঘোর ভাঙে তিথির। না কিছু না, তুমি উঠছো, যাও ফ্রেশ হয়ে আসো। অনন্ত ফ্রেশ হতে চলে গেল। আর যেন তিথির মাঝে একটা অস্থিরতা কাজ করছে। অনন্ত ফ্রেশ হয়ে আসলো, তিথিও ফ্রেশ হতে চলে গেল। তারপর খাবার টেবিলে, তুমি আজ অফিসে যাবা না? না, আজ ভালো লাগছে না, যেতে ইচ্ছে করছে না। কেন, শরীর খারাপ করছে নাকি? না এমনি। তাই ভালো, আজ যাওয়া লাগবে না। মেয়েটার উপর দিয়ে অনেক প্রেশার যাচ্ছে, আজ রেস্ট নিক। বলছি অনন্ত, তুই আজ বৌমাকে নিয়ে একটু ঘুরতে যা। মা, আমার একটা জরুরি কাজ আছে, আমি ওকে নিয়ে বিকেলে বের হব। আচ্ছা, তোরা যা ভালো বুঝিস। খাওয়া শেষ করে অনন্ত রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। মা, আমি একটু বাইরে যাচ্ছি। আচ্ছা যা, তাড়াতাড়ি ফিরিস। তিথিও অনন্তর পিছনে গাড়ি নিয়ে ছুটল। অনন্ত গাড়ি নিয়ে একটি কাজে অফিসের দিকে গেল। তিথি কিছুটা জ্যামে আটকে গেল, কিন্তু অনন্তকে খুঁজতে কষ্ট হলো না। জিপিএস ট্র্যাক আছে। তিথি অনন্তর গাড়ি থেকে কিছুটা দূরে নিজের গাড়ি পার্ক করলো। তিথি লক্ষ্য করলো গাড়িতে অনন্ত নেই। সে অনন্তকে খুঁজতে লাগলো। কিছুক্ষণ পর অনন্ত আর নীলা কাজে অফিস থেকে বেরিয়ে হয়ে আসলো। নীলা বউ সেজে আছে, কারণ আজ নীলার বিয়ে হয়ে গেছে। কাজে অফিসের বাইরে এসেই তোকে অনেক অনেক ধন্যবাদ। অনন্তকে জড়িয়ে ধরে নীলা। আরে কি করছিস স্যার, ধন্যবাদ দেওয়ার কি আছে? আমাকে তো এটা করতেই হতো, তোর বন্ধুত্ব নাকি? নীলার গাল টেনে অনন্ত। তুই শুধু আমার বন্ধুই নস, আরো বেশি। তুই আমার জন্য অনেক কিছু করলি, তোর কাছে আমি ঋণী রে। আরে ছাড় তো, নতুন বউ, এখন বাড়ি যা, পরে কথা হবে। এরপর অনন্ত নীলাকে একটা রিক্সা ডেকে দিল। নীলাকে রিক্সায় উঠিয়ে দিয়ে নিজে গাড়ির দিকে আসতে গিয়ে কিছুটা অবাক হয়ে গেল। তিথি এখানে কেন? ও তিথির কাছে যেতেই তিথি অনন্তকে রেখে নিজের গাড়িতে করে বাড়ির দিকে রওনা দেয়। অনন্ত বুঝতে পারে কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, তাই সেও গাড়ি নিয়ে রওনা হয়। জ্যামের কারণে তার বাড়ি পৌঁছাতে দেরি হয়। অপরদিকে তিথি বাড়ি এসে সবার সামনে কাঁদতে থাকে। অনন্তর মা অর্থাৎ তিথির শাশুড়ি মা বলে, কি হয়েছে মা, কাঁদছিস কেন? তিথি শুধু কেঁদে যাচ্ছে। কি হলো বল, কি হয়েছে? মা, আপনার ছেলে আরেকবার বিয়ে করেছে। কথাটা শুনতেই যেন অনন্তর মা আকাশ থেকে পড়লো। কি বলছিস এগুলা? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ মা,
আমি নিজের চোখেই দেখে আসলাম। তখনই কলিং বেল বেজে উঠল। তিতি এসে দরজা খুলে দিল। আমাকে দেখে সাথে সাথে বলতে শুরু করলো, কি কমতি ছিল আমার ভালোবাসায়? হ্যাঁ, হয়তো সময় দিতে পারিনি, একবার বলে তো দেখতে পারতি। সব ছেড়ে দিতাম তোর জন্য, কেন তুই আমায় ঠকালি? দেখো, তুমি যা দেখছো সবই সত্য, কিন্তু যা ভাবছো তার 1% সত্য না। নীলা জাস্ট আমার ফ্রেন্ড, আর কিছুই না। আর আজ ওর সাথে সুমনের বিয়ে হলো। ওর আর সুমনের সম্পর্ক বাড়ির কেউ মেনে নিচ্ছিল না, তাই ও আমার কাছে সাহায্য চায়। আমি তোমায় কিছুই বলিনি, এজন্য সরি। কিন্তু নীলার সাথে আমার সম্পর্ক একটাই, ও আমার বোনের মতো। ছি, লজ্জা করে না? বিয়ে করে এখন বলছিস বোনের মতো? আমি তোকে ওর সাথে ঢলাঢলি করতে দেখেছি। আরে বিশ্বাস করো, আজ সুমনের সাথে নীলার বিয়ে হয়েছে। তুমি চাইলে সুমনের কাছ থেকে জানতে পারো। সুমনের বিয়ে হয়েছে তাই না? তা কই, সুমনকে তো দেখলাম না কাজী অফিসে। আর হ্যাঁ, সুমন তো তোর ফ্রেন্ড, সো ও তো তোর ফেভারেই কথা বলবে। দেখো, সুমন, মাসুম, তারেক অফিসের কাজীর সাথে কথা বলছিল, আর আমি জাস্ট নীলাকে একটু এগিয়ে দিতে এসেছিলাম। হ্যাঁ, এগিয়ে দিতে এসেই তো তোমায় ধন্যবাদ স্বরূপ বউ সাজে জড়িয়ে ধরলো। তিথি, দেখো তোমার অনেক বড় একটা ভুল হচ্ছে। এখন আমায় ভেতরে যেতে দাও, কাল তোমাদের সব বুঝিয়ে দেব। লজ্জা করে না তোর? একটা বউ থাকতে আবার বিয়ে করিস, আবার বুক টান করে কথা বলিস। মা, তুমিও আমাকে অবিশ্বাস করছো? আমাকে আজকের মতো সময় দাও, কাল আমি তোমায় সব বুঝিয়ে দেব। আমার ঘরে তোর কোনো জায়গা নেই, বের হ ঘর থেকে। নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলে আমার বাড়ি আসবি, না হলে আমাকে তোর এই মুখ আর দেখাবি না। মা এই কথাটা বলে মুখের উপর ঠাস করে দরজাটা বন্ধ করে দিল। আমি মন খারাপ করে রাস্তা দিয়ে হাঁটছি। আসলে সবই আমার ভুল। আমার আগে তিতিকে এই ব্যাপারে জানানো উচিত ছিল। আর তিতি বা কেমন, নিজের ভালোবাসার উপর এইটুকু বিশ্বাস নেই, এর জন্য ওকে শাস্তি পেতেই হবে। আসলে সুমন আর নীলার সম্পর্ক বাড়ির কেউ মেনে না নিয়ে নীলাকে জোর করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছিল। তাই তো সেদিন নীলা আমায় ডেকে একটু সাহায্য চাইলো। আর দুজনেই তো আমার ফ্রেন্ড, তাই না করিনি। কিন্তু দেখেন, ওদের কেস চালতে দিয়ে আমার কি অবস্থা হলো। এখন রাস্তায় ঘুরছি, সুমনকে ফোন দিলাম। হ্যালো সুমন। দোস্ত, তোরে যে কি কমু, তাই আমার রক্তের ভাই লাগোস ভাই। হয়েছে, তেল মারা লাগবে না। শোন, তোদের সমস্যা ক্লিয়ার করতে গিয়ে আমার জীবনের সমস্যা ক্রিয়েট হয়ে গেছে। কি বলিস? কেমনে? সব ঘটনা খুলে বললাম। সরি দোস্ত, অজান্তে তোর সমস্যার কারণ হলাম। বেশি ঢং করলে মাজায় এমন লাথি মারবো না, এক লাথিতে একটা কিডনি নষ্ট হয়ে যাবে। এটা আবার কেমন লাথি? ফাজলামু বাদ দিয়ে শোন, কাল সকাল 7টায় আমার বাড়ি চলে আসিস নীলাকে নিয়ে। ওকে মামা, তুই এখন কই? আমি এখন রাস্তায়। রাস্তায় কেন? আয় আমাদের এখানে আয়। আরে আজ সুযোগ পাইছি 5 স্টার হোটেলে গিয়ে নিজের খাতিরদারি করানোর। আমি যাই সেখানে, কাল সময় মতো চলে আসিস। বাই। আচ্ছা বাই, নিজে খেয়াল রাখিস। শালা বন্ধুর মতোই থাক, বউ হইতে আসিস না। বাই। ফোনটা কেটে দিয়ে রাস্তা দিয়ে আনমনে হাঁটছি। অনেক রাত হয়ে গেছে, খেয়াল করিনি। হঠাৎ করে কেউ একজন মাথায় আঘাত করলো। আমিও মাটিতে লুটিয়ে পড়লাম। শরীরের বল যেন শেষ হয়ে গেল। কিছুই বলতে পারছিলাম না, শুধু শুনছিলাম। শালাকে দেখে তো বেশ বড়লোকই মনে হয়। তাহলে তো বেশ মালের ব্যবস্থা হয়ে গেল আজ। হ্যাঁ রে, দেখ কি কি আছে শালার কাছে, নিয়ে চল, কেটে পড়ি লোকজন আসার আগেই। তারপর ওরা আমার ফোন আর মানি ব্যাগ আর যা কিছু ছিল সব নিয়ে গেল। মাথায় বেশ জোরে আঘাত করেছে, খুব রক্ত পড়ছে, সাথে খুব ব্যথাও করছে। অনেকক্ষণ হয়ে গেল কেউ আসছে না এই রাস্তায়। আমাকে নিজেই কিছু করতে হবে। অনেক কষ্টে উঠে দাঁড়িয়ে হাঁটতে লাগলাম। অচেতন অবস্থায় হাঁটার ফলে খেয়াল করিনি কখন রাস্তার মধ্যে চলে এসেছি। হঠাৎ করে একটা গাড়ির সাথে প্রচণ্ড জোরে ধাক্কা খেলাম। চোখের সামনে সবকিছু যেন মুহূর্তের মধ্যে অন্ধকার হয়ে গেল। এদিকে অনন্তকে তাড়িয়ে দিয়ে মা ও তিথি দুজনেই চিন্তাগ্রস্ত হয়ে পড়ল। মা, আমার মনে হয় ওকে তাড়িয়ে দেওয়া উচিত হয়নি। হ্যাঁ রে মা, রাগের মাথায় কি বলে ফেললাম ছেলেটাকে। এই রাতেও কোথায় বা থাকবে? চিন্তা করেন না মা, আমি এখনই ওকে ফোন দিয়ে বাড়ি আসতে বলছি। তিথি ফোন দিল অনন্তর ফোনে, বাট ফোন বন্ধ। ছিনতাইকারীরা কি আর ফোন খোলা রাখে? ফোন তো ওদের কাছে। মা, ফোন বন্ধ আসছে। তুই চিন্তা করিস না, ওর রাত নেই, দেখিস সকালে চলে আসবে। তিথি আর কিছু বলল না। রাতে ঘুমও হলো না ওর। দুটো চিন্তা ওর মাথায় ঘুরছে। ও কেন আমায় ঠকাবে? ও তো আমায় খুব ভালোবাসে, আর আমি কেনই বা ওকে অবিশ্বাস করলাম? ও তো অনেক করেই বলল ও আমায় ঠকায়নি। এইসব চিন্তায় রাত ফুরিয়ে যায় তিতির।
সকালে নামাজ আদায় করে, তারপর বসে থাকে অনন্ত ফেরার পথ চেয়ে। সকাল 7টা বাজতেই কলিং বেল বেজে ওঠে। তিতি দৌড়ে চলে যায় দরজা খুলতে। সে ভাবে হয়তো তার পাগলটা ফিরে এসেছে। দরজা খুলে তিতি দেখতে পায় নীলা আর সুমন দাঁড়িয়ে আছে। তিতি আশেপাশে খুঁজতে লাগলো অনন্তকে, কিন্তু সে নেই। আপু, আমরা কি ভিতরে আসতে পারি? তিতি সুমনকে আগে থেকেই চিনত। হ্যাঁ, ভেতরে এসো। তিতি কিছুটা হতাশাগ্রস্ত ভাবে। কে এলো রে মা? আরে সুমন বাবা যে, কি খবর তোমার? জি আন্টি, ভালো। আন্টি, ও হচ্ছে নীলা, আমার বউ। নীলাকে দেখিয়ে সুমন, নীলা তোমার বউ? হ্যাঁ, কালই আমাদের বিয়ে হলো। আর অনন্ত আমাকে সব বলেছে। ভাবি, আপনি কেমন বলুন তো? অনন্ত আপনাকে এত ভালোবাসে, আর ওর উপর এতটুকু বিশ্বাস নেই আপনার? আসলে আমার ভুল হয়েছে। আমি নীলাকে বেশ অনেকবার দেখেছি ওর সাথে। আর রাতে যখন ও নীলার সাথে কথা বলছিল, তখনই আমি ওকে ভুল বুঝতে শুরু করি। তারপর যখন কাজী অফিসের সামনে নীলা অনন্তকে জড়িয়ে ধরলো, তখন আমি যেন সব কিছুই ভুলে গিয়েছিলাম, হারিয়ে ফেলেছিলাম বিবেক। দেখেন আপু, অনন্ত শুধু আমার বন্ধু নয়, ও আমার ভাই। ও আমাকে নিজের বোনের মতো ভালোবাসে। আমার সকল বিপদে ও আমার পাশে দাঁড়ায়। ও যদি আমার স্বামী হতো, তবে তা হতো আমার ভাগ্য। আর আপনি সেই মানুষটাকে পেয়েও বিশ্বাস রাখতে পারেননি। আসলে আমার ভুল হয়েছে। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি ওর সাথে কথা বলতে চাই। ও এখন কোথায় আছে? ও এখন কোথায় আছে মানে? ওই তো আমাদের 7টা বাজে বাড়িতে আসতে বললো। ও কি এখনো বাড়ি ফেরেনি? না, ও আমার উপর রাগ করে আর বাড়ি ফিরেনি। না ভাবি, ও রাগ করেনি। আমি ওর ছোটবেলার বন্ধু। ওর সম্পর্কে এতটুকু আমি ক্লিয়ার জানি, ও কখনোই রাগ করে না। আর রাতে যখন ওর সাথে কথা হয়েছে, তা তো কোনো রাগের চিহ্নই ছিল না। তাহলে ও বাড়ি ফিরছে না কেন? সেটাই তো প্রশ্ন। দাঁড়ান ভাবি, ফোন দিয়ে দেখছি। তারপর সুমন একের পর এক ট্রাই করছে, ফল একই সুইচ অফ। অন্যদের ফোন কেন অফ বলছে? ও তো কখনো ফোন অফ করে রাখে না। ও আমার উপর রাগ করে এসব করছে, আমি জানি। আরে ভাবি, অত চিন্তা করেন না তো। ও কাল সারাদিন আমার সাথেই ছিল, রাতেও বাড়ি ফেরেনি। হয়তো ওর ফোনের চার্জ ফুরিয়ে গেছে, তাই হয়তো বদ্ধ। চিন্তা করেন না, ও ঠিক সময়েই চলে আসবে। তাই যেন হয়, ও যেন আবার আমার কাছে ফিরে আসে। ও আমায় যে শাস্তি দিবে আমি মাথা পেতে নেব, কিন্তু ওকে আমার কাছে এনে দাও। আচ্ছা, আমরা এখন আসি, দেখি ও কোথায় আছে। এরপর সুমন আর নীলা চলে যায়। তিতি সেখানে বসে কাঁদতে থাকে। একটা ফ্রি উপদেশ দিচ্ছি, আপনি যাকে ভালোবাসেন, যাকে সব সময় নিজের ভাবেন, তার উপর অগাধ বিশ্বাস রাখুন। যদি সেও আপনাকে ভালোবাসে, তবে সে অন্য কারো কাছে যাবে না। আর যদি আপনার ভালোবাসার মানুষটির উপর আপনার বিশ্বাস না থাকে, যদি তাকে সন্দেহ করেন, তবে সে যদি আপনাকে সত্যি ভালোবাসে থাকে, তবে আপনাদের কাছে সম্পর্কটা ফাটল ধরবে। কারণ ভালোবাসার সম্পর্ক সবচেয়ে বড় বাঁধনটা হয় বিশ্বাসের। সে বিশ্বাস যদি দুর্বল হয়, তবে আপনি জেনে রাখুন আপনাদের সম্পর্কটাও দুর্বল, এবং তা অতি শীঘ্রই নষ্ট হতে চলেছে। 1 দিন, 2 দিন, 3 দিন, টানা 10 দিন হয়ে যায়, তিথি কোনো খোঁজ পায় না অনন্তর। এই অবস্থার জন্য তিথি নিজেকেই দোষী মনে করে। সে সবসময় কাঁদে, নামাজে আল্লাহর কাছে তার আপন মানুষটিকে আবার ফিরে চায়। দুপুরে হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় তিথি। তার শ্বশুর শাশুড়ি তাকে হসপিটালে নিয়ে যায়। কিছুটা টেস্ট করার পর ডাক্তার বেরিয়ে আসে কেবিন থেকে। ডাক্তার, কি হয়েছে আমার বৌমার? একটা সমস্যা হয়েছে। তবে কি ডাক্তার, কি হয়েছে আমার বৌমা? বলবো, তার আগে মিষ্টি মুখ করান। মানে আপনাদের বৌমা মা হতে চলেছে। এই কথা শুনে মা বাবা দুজনেই অনেক খুশি হয়। সত্যি ডাক্তার, আপনি সত্যি বলছেন? কেন মিথ্যে বললে আপনারা টাকা দিবেন নাকি? ডাক্তার, আমরা কি বৌমার সাথে দেখা করতে পারবো? হ্যাঁ, অবশ্যই। তবে আপনাদের বৌমার একটু খেয়াল রাখবেন এখন থেকে। ঠিক আছে। তারপর তারা তিতির রুমে ঢুকলো। বৌমা, আমাদের ঘরে নতুন মেহমান আসছে, তাই এখন থেকে নিজের যত্ন নিবে। একদম না খেয়ে থাকা যাবে না। নিজের জন্য না হোক, তোমার সন্তানের জন্য হলেও তোমার স্বাভাবিক হতে হবে। আমি চেষ্টা করব মা। আরেকদিকে ডাক্তার সাহেব, ছেলেটার কি খবর? দেখুন সিদ্দিক সাহেব, আমরা আমাদের নাগালে যতদূর ছিল চেষ্টা করেছি। এই 10 দিনে ছেলেটার জ্ঞান ফিরেনি, মাথায় খুব জোরে আঘাত পেয়েছে। দেখুন ডাক্তার, আমি ওকে চিনি না, তবে ওর এই ক্ষতি আমার জন্যই হয়েছে। তাই যত যাই করুন,
ওকে ঠিক করে দিতে হবে। দেখুন ওর সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছে। দেখুন ওর সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে আসছে। এখন ওর অবস্থা বেশ ভালো, যে কোনো সময় ওর জ্ঞান ফিরতে পারে। স্যার, আপনার পেশেন্টের জ্ঞান ফিরেছে। এই খবর শুনে সিদ্দিক সাহেব ও ডাক্তার অনন্তর কাছে যায়। কেমন লাগছে এখন তোমার? আমি এখানে কেন? তুমি অ্যাক্সিডেন্ট করার পর সিদ্দিক সাহেব তোমার এখানে নিয়ে আসে। আমার অ্যাক্সিডেন্ট? নাম কি তোমার বাবা? আমার নাম কিছুই মনে পড়ছে না অনন্তর। সে বিচলিত হয়ে পড়ল। না না, একদম মাথায় প্রেশার ফেলো না, এখন রেস্ট নাও। সিদ্দিক সাহেব, আপনি একটু আমার সাথে আসুন। ডাক্তার সিদ্দিক সাহেবকে উদ্দেশ্য করে, দেখুন পেশেন্টের মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছিল, যার ফলে হয়তো স্মৃতি হারিয়ে ফেলেছে। এখন ওকে একদমই চাপের মধ্যে রাখা যাবে না। আচ্ছা ডাক্তার, ওকে কি আমার সাথে নিয়ে যেতে পারবো? অবশ্যই পারবেন, আর এটা ওর জন্য অনেক উপকারী হবে। ধন্যবাদ ডাক্তার। এরপর একদিন পর সিদ্দিক সাহেব অনন্তকে তার সাথে করে নিয়ে যায় বাড়ি। বাড়ি যাওয়ার সময়, শোনো বাবা, আমাকে তুমি বাবা বলেই রাখতে পারো। জি। আমরা কোথায় যাচ্ছি এখন বাবা? এখন আমার বাড়ি যাচ্ছি, আর আজ থেকে তুমি আমাদের সাথেই থাকবে। বাবা, আমার কারণে আপনাদের সমস্যা হতে পারে। আরে না না, আমার বাড়ি বেশি লোকজন নেই, আমি আর আমার মেয়েই থাকি। আমার মেয়ে ছোট থাকতে ওর মা মারা যায়। বাবা, আপনার মেয়ে জানে আমার বিষয়ে? না, জানে না। আসলে আমি বিজনেস ট্যুরে খুলনায় গিয়েছিলাম, আমার কাজ শেষ, তাই তোমায় নিয়ে ঢাকায় ফিরছি। আসলে সিদ্দিক সাহেব অনেক খোঁজ নিয়েছে, থানায় কোনো মিসিং কমপ্লেন নেই, আর অনন্তর খোঁজ নিতেও কেউ আসেনি। আর অনন্ত যেহেতু নিজের বিষয়ে কিছু জানে না, তাই তাকে একা ছেড়ে দেওয়া উচিত হবে না। সেই ভেবে সিদ্দিক সাহেব অনন্তকে তার সাথে ঢাকায় নিয়ে যায়। সিদ্দিক সাহেবের বাড়ি বেশ বড়। সিদ্দিক সাহেব গাড়ি পার্ক করে এসে কলিং বেল চাপে। কাজের লোক এসে দরজা খুলে দেয়। রিমি কি বাড়ি আছে? না স্যার, ম্যাম তো একটু বাইরে গেছে। ও আচ্ছা, উপরের রুমটা স্যারকে ঠিক করে দাও। জি স্যার, আমি এখনই রুমটা ঠিক করে দিচ্ছি। কাজের লোকটা চলে গেল। আচ্ছা বাবা, রিমিকে? আরে তোমাকে বললাম না, এখানে আমি আর আমার মেয়ে থাকি। রিমি হচ্ছে আমার মেয়ে। ও হ্যাঁ। ও হয়তো বাইরে গেছে, ও আসলেই তোমাকে ওর সাথে পরিচয় করিয়ে দেব। আর হ্যাঁ, আমরা তোমাকে সানির নামে ডাকবো, ঠিক আছে? জি আচ্ছা। স্যার, আপনার রুম তৈরি। হঠাৎ করে কাজের লোকটি, হ্যাঁ বাবা, যাও, যে ফ্রেশ হয়ে নাও। করিম, ওকে রুমটা দেখিয়ে দাও। কাজের লোকটিকে উদ্দেশ্য করে, করিম চাচা আমাকে চরিত্রে ঢুকে গেলাম। রুমে নিয়ে গেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। 2:30 বাজে। দুপুরের খাবার এখনও খাইনি, খুব ক্ষুধা লাগছে। হঠাৎ, স্যার, বড় স্যার আপনাকে ডাকছে খাবার টেবিলে। জি চাচা। বয়সে বড় হয় চাচা বলে ডাকলাম। আপনি যান, আমি আসছি। জি স্যার। জি আচ্ছা। আমি খাবার টেবিলে গেলাম। হ্যাঁ বাবা, সানি আসো। আমি দেখলাম খাবার টেবিলে সিদ্দিক সাহেবের সাথে একটি মেয়েও বসে আছে। মেয়েটি দেখতে খুবই সুন্দর, তবে একটু মডার্ন। বাবার টাকা থাকলে একটু স্বাভাবিকই। আমি যে মেয়েটির ঠিক সামনে বসলাম, আমাদের মাঝে সিদ্দিক সাহেব বসে আছে। রিমিমা, এ হচ্ছে সানি। আমাকে দেখিয়ে, আজ থেকে আমাদের সাথেই থাকবে। আর সানি, এ হচ্ছে রিমি, যার কথা তোমাকে বলেছিলাম। আমি খেয়াল করলাম রিমি আমাকে বেশ বিরক্তির নজরে দেখছে। এটাই স্বাভাবিক, একজন অজানা অচেনা মানুষ আজ থেকে তাদের বাড়ির ঘাঁটি ঘেরেছে। এটা তো অন্যরকম লাগারই কথা। যাই হোক, খাবার টেবিলে সিদ্দিক সাহেব আরও কিছু কথা বললেন। খাবার শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। মাথাটা একটু ভার ভার লাগছে, তাই একটু ঘুমিয়ে নিলাম। সন্ধ্যায় ঘুম ভাঙল। একটু ফ্রেশ হয়ে এসে নিচে এসে সোফায় বসলাম। দেখলাম সামনে একটি ল্যাপটপ খোলা, আর তাতে একটা প্রজেক্ট অন করা রয়েছে, এবং তা অসম্পূর্ণ। আমার কেমন যেন মনে হলো আমি এসব কাজের সাথে পরিচিত, আমি এসব পারি। আমি হুট করে ল্যাপটপটা নিয়ে প্রজেক্টটা কমপ্লিট করলাম। হঠাৎ সিদ্দিক সাহেব এসে, আরে সানি, কি করছো? এখানে একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট কাজ করছিলাম। সিদ্দিক সাহেব এই বলে আমার কাছ থেকে ল্যাপটপটা নিল। কিছুক্ষণ ল্যাপটপটা দেখার পর,
আরে বাহ, তুমি এটা কি করে করলে? আমি তো বারবার ভুল করছিলাম এটা করতে, যে আর তুমি প্রথম চান্সেই করে দিলে। সিদ্দিক সাহেব কিছুটা অবাক হয়ে, জানি না কিভাবে, কিন্তু আমার মনে হলো আমি যেন অনেক আগেই থেকে এগুলোর সাথে পরিচিত। আচ্ছা, আমার আরও কিছু প্রজেক্ট আছে, একটু দেখে দাও তো। সিদ্দিক সাহেব বেশ কয়েকটা প্রজেক্ট আমাকে দেখিয়ে দিল। জি বাবা, আমি কাল সকালের মধ্যে আপনাকে এগুলো কমপ্লিট করে দিব। আমি ল্যাপটপ নিয়ে আমার রুমে চলে আসলাম। প্রজেক্টগুলো কাজ করতে লাগলাম। আমার কাছে একটু কঠিন ঠেকছে না, যেন মনে হচ্ছে এমন অনেক কাজ আমি করেছি। আর অপরদিকে সিদ্দিক সাহেব ভাবতে থাকে, ছেলেটা বেশ শিক্ষিত আর আচরণও খুব ভালো, মনে হয় কোনো ধনী পরিবারের সন্তান। ও যদি এই প্রজেক্টগুলো কমপ্লিট করে দিতে পারে, তবে আমার কোম্পানির দায়িত্বটা আস্তে আস্তে ওকে বুঝিয়ে দেব। যতদিন আমাদের সাথে থাকবে, আমাদের পরিবারের একজনই হয়ে থাকবে। এইদিকে প্রজেক্টগুলো করতে করতে বেশ রাত হয়ে যায়। রাতে ঘুমাতে একটু দেরি হয়, তাই সকালে উঠতে ঘুম ভাঙছিল না। করিম, সানি কোথায়? স্যার তো এখনো ঘুমাচ্ছে। ওকে একটু ডেকে দাও তো। স্যার আমি তো এখন বাজারে বের হচ্ছি। আচ্ছা, তুই যা। করিম চাচা বাজারে চলে গেছে। মা রিমি, রিমি, জি বাবা। সানিকে একটু ডেকে দে তো। করিম চাচাকে বলো না, আমি পারবো না। করিম একটু বাইরে গেছে, তুই একটু ডেকে দে। উপর থেকে রিমি অনিচ্ছা সত্ত্বেও রিমি আমাকে ডাকতে এলো। এই যে শুনছেন, এই শুনছেন? আমার ঘুম ভেঙে গেল। জি বলুন। এটা ভদ্রলোকের বাড়ি, বেলা 10টা পর্যন্ত ঘুমানোর জন্য কোনো হোটেল না। সরি, আসলে রাতে একটু ঘুমাতে দেরি হয়ে গিয়েছিল। রাতে কি চুরি করছিলেন নাকি? নেক্সট টাইম যেন এমন না হয়। ফ্রেশ হয়ে নিচে আসেন, বাবা আপনাকে ডাকছেন। কথাগুলো বলেই চলে গেল রিমি। আমি ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। ব্রেকফাস্ট করার পর, সানি তুমি কি এগুলো কমপ্লিট করেছো? জি বাবা, কমপ্লিট। তারপর তাকে ল্যাপটপের প্রজেক্টগুলো দেখালাম। সবগুলো নির্ভুল দেখে খুব খুশি হলেন। সানি, আজ থেকে তুমিও আমার সাথে আমার অফিসে যাবে, বুঝেছো? জি বাবা। এইদিকে সিদ্দিক সাহেবের সাথে ফ্রি সম্পর্ক দেখে রিমি যেন কেমন লাগছিল। আজকে আমার হবুদুল্লাহ ভাইয়ের সাথে আমার বিয়ে হচ্ছে। শুনতে খুব অবাক লাগলেও এটাই ঘটছে আমার সাথে। আমার যার সাথে আজকে বিয়ে হতে যাচ্ছে, তার সাথে আজকে আমার বড় বোনের বিয়ে হওয়ার কথা ছিল। আমার বড় বোনের নাম অর্পা। ও আমার আপন বোন না, তবে চাচাতো বোন। আমাদের চাচাদের মধ্যে আমি আর অর্পা আপুই বড় আর বিবাহযোগ্য। অর্পা আপু আমার 2 বছরের বড়। দেখতে হুর পরীর মতো সুন্দর, তার রূপের কাছে সবকিছু হার মানবে। আর অর্পা আপুর যার সাথে বিয়ে হবার কথা ছিল, তিনি শুধু অর্পা আপুকে তার রূপে মুগ্ধ হয়ে বিয়ে করতেছে। শুনেছি লোকটার নাকি মস্ত বড় ব্যবসা আছে। ওই লোকটার আর্থিক অবস্থার তুলনায় আমাদের আর্থিক অবস্থা এতটাই মানানসই না। আমরা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আর উনি অনেক বড় পরিবারের ছিলেন। আপুকে যেদিন উনি দেখতে এসেছিলেন, আমি সেদিন জানলা দিয়ে হালকা উকি দিয়ে ওনাকে দেখেছিলাম। সত্যি লোকটাও অনেক সুন্দর আর হ্যান্ডসাম ছিল। আর লোকটা আপুকে দেখে প্রথম দেখায় পছন্দ করে ফেলল। পছন্দ হওয়ার সাথে সাথে খুব হই হই রই রই করে আপুর বিয়ের দিনক্ষণ নির্ধারণ করা হলো। আমরা সবাই খুব খুশি ছিলাম আপুর এত বড় ঘরে বিয়ে হবে দেখে, তাই সবাই খুব মজা করছিলাম। আমি নিজেও খুব মজা করতে লাগলাম। সামনের সপ্তাহে আপুর সাথে অরণ্যের বিয়ে। ওহো, তোমাদের তো ওই লোকটার সাথে পরিচয় করিয়ে দেওয়া হলো না। ওই লোকটার নাম অরণ্য, বয়স 28। বাবার বড় ব্যবসা আছে আর সেটাই দেখাশোনা করছে। ঢাকায় অনেকগুলো বাড়ি আছে শুনেছি, আর ওনাদের টাকা পয়সার নাকি কোনো অভাব নেই। যেহেতু সামনের সপ্তাহে অর্পা আপুর সাথে অরণ্যের বিয়ে, তাই আমি আগে থেকে সব ঠিক করে রাখলাম। হলুদে কি করব, বিয়েতে কি পরব, বউ ভাতে কি করব। চিন্তা করেছিলাম আপুর বিয়েতে খুব মজা করব। কত প্ল্যান যে করেছিলাম, সব প্ল্যান বিয়ের দিন সকালে মাটি হয়ে গেল, কারণ হঠাৎ বলে উঠল, কি গো অর্পার মা, অর্পা তো ঘরে নেই, কোথাও খুঁজে তো পাচ্ছি না। বড় কাকির কথা শুনে আমরা সবাই থমকে গেলাম। আর কিছুক্ষণ পর পাত্র আসবে, আর এখন অর্পা আপুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্পা আপু কোথায় গেল কেউ বুঝতে পারছিল না, কারণ অর্পা আপুর কারোর সাথে কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না। থাকলে অবশ্যই কেউ না কেউ জানতো।
তবে অর্পা কোথায় গেল এই প্রশ্নটা যেন সবার মনে বিদ্ধ করতে লাগলো। অর্পা আপুকে সারা বাড়ি খোঁজা হলো, কিন্তু অর্পা আপুর কোনো হুদিস মিলল না। সবাই ভেবে নিয়েছে অর্পা আপুর হয়তো প্রেমিক ছিল আর অর্পা আপুর সে প্রেমিকের হাত ধরে পালিয়েছে। কিন্তু এই কথা জানাজানি হলে আর মান সম্মান থাকবে না, তাই কি করবে সবাই বুঝতে পারছিল না। সবাই উপায় খুঁজতে লাগলো। হঠাৎ করে কাকা বাবাকে বলেই বসলো, অনন্যা তো বিবাহযোগ্য, অনন্যাকে বিয়ে দিলে কেমন হয়? মান সম্মান বাঁচানোর জন্য এছাড়া কোনো উপায় নেই। যেহেতু পাত্রযোগ্য ছিল আর আমি দেখতে এতটাও সুন্দর ছিলাম না, আর আমার মতো দেখতে খারাপ মেয়ের জন্য এর থেকে ভালো পাত্র আর হবে না, তাই আমার বাবাও কিছুটা লোভে পড়ে কাকার প্রস্তাবে রাজি হয়ে গেল। বাবার এমন অন্যায় সম্মতি দেখে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কারণ আমি আর অর্পা আপু রাত আর দিন, আমি দেখতে এতটা ভালো না, তারা আমাকে মেনে নিবে বলে মনে হয় না। কিন্তু বাবা আর কাকার প্রচণ্ড চাপে অর্পা আপুর জায়গায় আমাকে কোণে সেজে বসতে হলো বিয়ের পিড়িতে। লাল টুকটুকে শাড়ি, ভারী গয়না পরে আমি কোণে সেজে বসে আছি। কিছুক্ষণের মধ্যেই বড় পক্ষ আসবে, জানি না তারা এসে কি করবে, কি হবে এর পরিণতি। ভেতরে অসহ্য যন্ত্রণা হতে লাগলো, কিছুই ভাবতে পারছিলাম না, মাথাটা যেন ঘুরতে লাগলো। তবুও নিজেকে সামলে স্থির হয়ে বসে রইলাম। হঠাৎ কানে বাজতে লাগলো, সবাই বর এসেছে বলে চিল্লাতে লাগলো। বরকে বরণ করা হলো। পাত্রপক্ষের সবাই কোণে দেখার জন্য রুমে প্রবেশ করলো। পাত্রপক্ষ এসে আমাকে দেখে কোণে পাল্টানো হয়েছে বলে হইচই শুরু করে দিল। কিন্তু আমার বাবা আর কাকারা বলল কোণে ঠিকই আছে। পাত্রপক্ষকে চাপ দিল বিয়ে করার জন্য, না হয় ঝামেলা হবে। পাত্রপক্ষ চাপের মুখে পড়ে আমাকে বিয়ে করিয়ে নিতে রাজি হলো। না ঝামেলা পার হয়ে আমার বিয়েটা সম্পন্ন হলো। আজকে অর্পা আপুর জায়গায় অরণ্যের বউ হলো অনন্যা। জানি না তাদের মনে আমার প্রতি কোনো ক্ষোভ জন্মে আছে কি না, জন্মালেই বা কি, যা হবার তা তো হয়েইছে। আমি তো চাইনি এমন কিছু হোক। আমার তো অরণ্য ভাইয়ের জন্য খুব খারাপ লাগছে, কারণ উনি এসেছিলেন হুড়পড়ি বিয়ে করে নিতে, কিন্তু বিয়ে করে নিয়ে যাচ্ছে একটা শ্যাওড়া গাছের পেতনি। নিজের জন্য বেশ খারাপ লাগছে, কারণ আমি তো চাইনি আমার বিয়েটা এভাবে জোরপূর্বক দেওয়া হোক। দেখতে খারাপ হলেও কখনো এটা নিয়ে আফসোস করিনি, নিজেকে সব দিক দিয়ে পারফেক্ট করে তোলার চেষ্টা করেছি। বিয়ে নিয়ে তো 8-10টা মেয়ের মতো আমারও স্বপ্ন ছিল, আর আজকে চোখের সামনে আমার সব স্বপ্নগুলো ভেঙে গেল। নিজের অজান্তেই বুকের ভেতরটা হু হু করে উঠল, আর চোখ দিয়ে বৃষ্টি ঝরতে লাগলো। আশেপাশে তো সবাই বলাবলি করতে লাগলো, বাহ বাহ, অনন্যার ভাগ্য তো অর্পা খুলে দিয়ে গিয়েছে, তা না হলে অনন্যার এমন ছেলে বিয়ে করতে পারতো নাকি। এসব শুনে যেন মনটা আরো খারাপ হয়ে গেল। ভাগ্যের কাছে যে এভাবে হেরে যাব বুঝতে পারিনি। অবশেষে বিয়ে সম্পন্ন হলো। বিয়ে সম্পন্ন হওয়ার পর এখন কোণে বিদায় দেওয়ার পালা। আমার বাবা আমাকে অরণ্যের হাতে তুলে দিল। অরণ্যের হাতে তুলে দেওয়ার সময় অরণ্যের দিকে তাকানোর সাহস পেলাম না, লজ্জায় নিচের দিকে মুখ করে রাখলাম। মনের ভিতর শুধু এই মুহূর্তে একটা প্রশ্নই যাচ্ছে, অর্পা আপু কোথায় আছে, কোথায় গেল, কার সাথে গেল। এসব ভেবে মনের ভিতরটা খুব আনচান করতে লাগলো। অরণ্যের হাতে আমাকে তুলে দেওয়ার কিছুক্ষণ পরেই আমাকে যাওয়ার জন্য সবাই গাড়িতে তুলে দিল। আমি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছি, কিন্তু 8-10টা মেয়ের মতো হাজারটা স্বপ্ন নিয়ে যাচ্ছি না, হাজারটা স্বপ্ন ভেঙে যাচ্ছি। ভাগ্যের পরিহাস যে এমন হবে বুঝতে পারিনি। ব্যস্ত শহরের পথ পাড়িয়ে আমি শ্বশুর বাড়ি পৌঁছালাম। শ্বশুর বাড়ির বাকি সবাই আমাকে দেখে কানাকানি করতে লাগলো। এ কি সর্বনাশ করেছে অরণ্য, একটা মধ্যবিত্ত ঘরে বিয়ে করেছে, তার উপর অসুন্দর মেয়ে দেখার সময় আবার কি চোখ কপালে ছিল নাকি? অরণ্যের সাথে এই মেয়েকে মানায় নাকি? এমন সর্বনাশ অরণ্য নিজের হাতে কেন করলো? এসব কথা শুনে মনটা আরো ভাঙতে লাগলো। কোনো রকমে সবাই আমায় তুলে ঘরে নিল। খেয়াল করলাম ঘরটা ভীষণ সাজানো গোছানো, চারিদিকে অনেক ফুলের সুবাস ছড়াচ্ছে। আজকে এ ঘরে অর্পা আপুর আসার কথা ছিল, কিন্তু ভাগ্যের লীলা খেলায় এ ঘরে আমি আসলাম। ঘরের নিভু নিভু আলোতে চুপ করে বসে রইলাম। হয়তো অন্য সব মেয়েরা এ সময় বসে থাকে স্বামীর অপেক্ষায়,
আর আমি বসে আছি এক অনিশ্চিত ভবিষ্যতের অপেক্ষা। বসে থাকতে থাকতে হঠাৎ খেয়াল করলাম অরণ্য রুমে ঢুকছে। ওনাকে দেখে আমার সারা শরীর ভয় কাঁপছিল। জানি না কি কথার সম্মুখীন আমাকে আবার হতে হবে। এসব ভেবে যেন ভয় আরও কুকড়ে যেতে লাগলো। খেয়াল করলাম উনি আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে খেয়াল করলাম আমার শরীরটা ভীষণ কাঁপছে। উপরে তাকালাম, মনে হচ্ছে ফ্যান আমার উপরে পড়ে যাবে। সব কিছু উল্টো উল্টো লাগছে। আমার এখন কি করা উচিত বুঝতে পারছি না, তাই একদম চোখটা বন্ধ করে ধপাস করে শুয়ে পড়ি। আস্তে আস্তে শরীরটা আরও নিস্তেজ হয়ে কাঁপতে লাগলো, কষ্ট হতে লাগলো খুব। হঠাৎ খেয়াল করলাম কেউ একজন আমার হাতটা ধরেছে। হাতটা ধরে চোখ মুখে পানির ছাপটা দিচ্ছে, কিন্তু চোখ খোলার মতো শক্তি আমি পাচ্ছিলাম না। এবার মনে হচ্ছে কেউ আমার প্রেশার মাপছে, তবুও চোখ খুলে দেখার মতো শক্তি পাচ্ছিলাম না। আস্তে আস্তে আরও নিস্তেজ হতে লাগলাম। অনুভব করলাম এখন আর আমার পাশে কেউ নেই। খুব অসহায় মনে হতে লাগলো নিজেকে। কিছুক্ষণ পর খেয়াল করলাম কেউ আমার মুখে কিছু একটা দিয়ে বলতেছে, এই যে আপনি এটা খেয়ে নিন, আর প্রেশার খুব কম নেমে গেছে, একটু কষ্ট করে খান, হা করুন। কথাগুলো শোনার পরও আমি হা করার শক্তি পাচ্ছিলাম না। কোনোভাবে নিজের মধ্যে শক্তি সঞ্চয় করে হা করলাম। খেয়াল করলাম মুখে পানি দিচ্ছে। পানিটা মিষ্টি, বুঝতে আর বাকি রইল না এটা চিনির পানি। তাই নিজের মধ্যে শক্তি জুগিয়ে পানিটা কষ্ট করে খেলাম। খাওয়ার পর একটু ছিম ধরে শুয়ে রইলাম। আস্তে আস্তে মনে হচ্ছে শরীরে শক্তি পাচ্ছি, চোখটা খোলার মতো শক্তি পাচ্ছি। কোনো রকমে চোখ খুললাম। চোখ খোলার পর খেয়াল করলাম অরণ্য আমার পাশে বসে আছে, সাথে কিছু খাবার নিয়ে। আমি একটু তাড়াহুড়ো করে বসতে নিলাম। উনি আমাকে বলল, এত তাড়াহুড়া করার কিছু হয়নি, আপনি আস্তে আস্তে উঠুন আর উঠে এগুলো খেয়ে নিন। আপনাকে দেখে মনে হচ্ছে সকাল থেকে কিছু খাননি, তাই প্রেশার কমে গিয়েছিল। আপনি একটু এগুলো খেয়ে নিন। ওনার কথা শুনে মনে মনে বলতে লাগলাম, সকাল থেকে যা গেল আমার উপর, এরপর খাওয়া কি আর গলা দিয়ে নামে নাকি? তবে আমি অনেক খেতে পারা একটা মেয়ে। সারাদিনেই কিছু না কিছু খেতাম। সত্যি বলতে এই মুহূর্তে আমার পেটে খুব ক্ষুধা লেগেছে। তাই সামনে মুরগির রোস্ট আর পোলাওটা দেখে লোভ সামলাতে পারলাম না। সামনে পেয়েই খেতে লাগলাম, গপ গপ করে খেতে লাগলাম। হঠাৎ করে খাবার গলায় বাজলো আর হেঁচকি তুলতে লাগলাম। কোনোভাবেই যেন হেঁচকিটা কমছিল না। হঠাৎ করে খেয়াল করলাম উনি আমার সামনে এক গ্লাস পানি ধরলো। আমি পানিটা নিয়ে এক নিঃশ্বাসে খেয়ে ফেললাম। উনি আমাকে কি ভাবছে সে দেখার দরকার আমি মনে করছি না। এই মুহূর্তে আমার ক্ষুধা লেগেছে আর আমাকে এখন খেতে হবে, এটাই জানি। তাই আমি আপন মনে খেতে লাগলাম। অল্পক্ষণের মধ্যেই আমার খাওয়া শেষ হলো আর আমি রিল্যাক্স মোডে শুয়ে পড়লাম। আর উনি খাবার প্লেটটা টেবিলের উপর রাখতে গেলেন। যাক, লোকটারে যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ না, এটা ভেবে মনটা শান্ত হলো। কিন্তু হুট করে উনি বললেন, আপনি কি ঘুমিয়ে পড়েছেন নাকি? না ঘুমালে আপনার সাথে একটু কথা ছিল। আমি নড়ে চড়ে বসে বললাম, না আমি তো ঘুমাইনি। কেন, কি বলবেন বলুন? উনি এবার গম্ভীর গলায় বললেন, সত্যি বলতে সবার চাপে পড়ে আমি আপনাকে বিয়ে করেছি। আমি আপনার বোন অর্পাকে প্রথম থেকেই ভালোবেসে ফেলেছিলাম। ওকে নিয়ে একটা ছোট সংসার কল্পনা করে ফেলেছিলাম। সে জায়গায় আপনাকে কেন জানি না চাইলেও মানতে পারছি না। আপনাকে আমি আঘাত দিয়ে কথাটা বলতে চাইনি, তবে আমি খুব সোজাসাপটা স্বভাবের ছেলে, যা বলি সরাসরি। না মানারও একটা কারণ আছে। আশা করি আপনি যথেষ্ট বুদ্ধিমতী আর সে কারণটা বুঝতে পেরেছেন। ওনার কথাগুলো শুনে কেন জানি না তেমন কোনো খারাপ লাগলো না। কারণটা আর কি হবে, কারণটা তো এটাই হবে, আপু সুন্দর আর আমি অসুন্দর। আমি তো আগেই বুঝিয়েছিলাম আমার বিয়েটা আর 10টা মেয়ের মতো হয়নি। তাই ওনাকে জবাব দিলাম, আপনাকে জোর করে আমাকে মানতে হবে না। আমি নিজেও চাইনি এভাবে আমার বিয়ে হোক। বিয়ের দিন সকালে অর্পা আপুকে কোথাও পাওয়া যাচ্ছিল না। কোথায় গিয়েছে কেউ বলতে পারলো না। আর আপুর কোনো রিলেশন ছিল এটাও কার জানা নেই। এই মুহূর্তে কি করবে কেউ বুঝতে পারছিল না। আর ওই বাড়িতে আমি ছাড়া আর কোনো মেয়ে বিবাহযোগ্য ছিল না। তাই সবার জোরাজুরিতে রাজি না হয়ে পারলাম না। আমি জানি অর্পা আপুর তুলনায় আমি কিছু না। অর্পা আপু অনেক সুন্দর,
আর আমি এটা নিয়ে আমার কখনো আফসোস হয়নি। আমি সবসময় নিজেকে পারফেক্টভাবে করে তোলার চেষ্টা করেছি, কিন্তু ভাগ্যের কাছে এভাবে হেরে যাব বুঝতে পারিনি। আপনি চিন্তা করবেন না, আমি কখনো জোর করে কিছু করব না। সময়টা একটু পার হতে দিন। আপনি চাইলে আমি নিজেই আপনাকে ডিভোর্স দিয়ে দেব। আমার কথাগুলো শুনে উনি বেশ চমকে গেলেন। উনি হয়তো আশা করেননি আমি এমন কিছু বলবো। কিছুক্ষণ স্তব্ধ থেকে উনি উত্তর দিলেন, সে যাই হোক, সময় সব বলে দিবে। আপাতত আমি আপনাকে মেনে নিতে পারবো না। আপনি এই বাড়িতে এসেছেন মেহমান হিসেবে, আপনার যেন কোনো সমস্যা না হয় আমি সেই বিষয়টা খেয়াল রাখবো। কিন্তু দয়া করে আমার ভালোবাসা পাবার আশা রাখবেন না, কারণ আমি আপনার বোনকে প্রথম থেকেই ভালোবেসে ফেলেছি। আমি কিছুটা চুপ থেকে জবাব দিলাম, আপনি দয়া করে আমাকে সিরিয়ালের নায়িকা ভাববেন না। আমি আপনাকে জোর করব না, এটা আমি বলেছি। আপনি আপনার স্ত্রীর সামনে অন্য একটা মেয়েকে ভালোবাসি বলবেন, সেটা আমি মেনে দেব না। আপাতত ডিভোর্সের আগ পর্যন্ত আমি আপনার স্ত্রী আর আপনি আমার স্বামী, সুতরাং সম্পর্কটা ওইভাবেই দেখবেন। আর আমার সামনে অন্য নারীকে ভালোবাসার কথা বলার আগে 10 বার ভেবে বলবেন। আমি দেখতে অসুন্দর হলেও নিজেকে কখনো ছোট করে দেখিনি, এখনো দেখব না। দয়া করে আমাকে অবলা নারী ভেবে যা ইচ্ছা বলে যাবেন না। দোষটা তো আমার ছিল না, আমি তো আপনাকে জোর করে বিয়ে করতে চাইনি। ভাগ্য এভাবে সব উলটপালট করে দিয়েছে, কিন্তু ভাগ্যের দোহাই দিয়ে নিজের জীবন বরবাদ করার মতো মেয়ে আমি না। এবার আমি ওনার দিকে একটু খেয়াল করলাম, দেখলাম ওনার মুখটা বেশ চুপসে গিয়েছে। গেলেই বাকি, আমি কেন ওনার এসব কথা শুনে নিজেকে ছোট করব? এটা বাংলা সিনেমা না, আর আমি বাংলা সিনেমার নায়িকা শাবানাও না। সুতরাং যতদিন আমি অরণ্যের বউ হিসেবে আছি, আমি আমার অধিকার আদায় করে নেব। তবে সেটা ভালোবাসা দিয়ে জোর করে না। উনি আমার কথাগুলো শুনে বেশ কিছুক্ষণ চুপ করে জবাব দিলেন, আমার মন যা চায় আমি তাই বলবো, আপনি না করার কে? আপনাকে সেই অধিকার আমি দেইনি। নিজের অধিকারের বাইরে গিয়ে কথা বলবেন না, বুঝছেন? দেখে তো মনে হচ্ছে ছেলে ফাঁসানোর ব্যাপারে খুব চালু। ওনার এই কথা শোনার পর মাথায় একটু রাগ চড়ে গেল, তবুও নিজেকে শান্ত করে জবাব দিলাম, আমি কি আপনাকে আমার চরিত্রের সার্টিফিকেট দিতে বলেছি, অথবা আমার ব্যাপারে মন্তব্য করার অধিকার দিয়েছি নাকি? আপনি যেহেতু আমার ব্যাপারে বলার দুঃসাহস দেখিয়েছেন, আমিও আপনার ব্যাপারে বলব। এটাকে বলে লেভেল করা, বুঝছেন? আপনি যেমন আমাকে তেমনই হতে হবে। দেখুন, আপনি কিন্তু বেশি বকবক করছেন। আপনাকে দেখে তো প্রথমে ভেবেছিলাম আপনি খুব বোকাশোকা কথাই বলতে জানেন না। এখন তো মনে হচ্ছে আপনার মুখ দিয়ে কথার ফুলঝুরি ফুটছে। আমার সাথে লাগতে আসবেন না। আমিও এবার শান্ত হয়ে জবাব দিলাম, বকবক আপনি শুরু করছেন। দেখতে অসুন্দর দেখে কি ভেবেছেন আমি অবলা নারী? সিরিয়ালের মতো করে আপনাকে খাটে শুতে দিব আর আমি নিচে শুয়ে পড়ব? তা হবে না মশাই, আমার পাশে এসে ঘুমান। আপনি তো বেশ ডেঞ্জারাস মেয়ে, আমি আপনার সাথে ঘুমাবো কেন? আমি ভ্রুটা বেশ কুঁচকে বললাম, তাহলে কোথায় ঘুমাবেন? জবাবে উনি বললেন, পাশের রুমে ঘুমাবো। আমি হাসি দিয়ে বললাম, তা হবে না মশাই, আপনি এখানেই ঘুমাবেন। উনি আমার কথা শুনে বেশ অবাক হচ্ছে মনে হচ্ছে। অবাক হয়ে কিছুক্ষণ চুপ থেকে রাগ ভাব নিয়ে বললেন, এই যে শোনেন, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। সে যাই করি, আমি ঘুমালাম, তবে রুম ছেড়ে ঘুমানো যাবে না। রুম ছেড়ে বের হলে আমিও কিন্তু আপনার সাথে চলে যাব। উনি বেশ চমকিত পুলকিত হয়ে আমাকে বললেন, আপনি তো বেশ নাছরবান্দা। ওকে, রুম ছেড়ে যাব না, আমি নিচে ঘুমাচ্ছি, এবার আমায় একটু রেহাই দেন। আমিও মুচকি হেসে হেসে জবাব দিলাম, ঠিক আছে ভূত মশাই। উনি ভ্রুটা কুঁচকে বলল, ভূত মশাইটা আবার কে? আমি হাসতে হাসতে বললাম, কেন আপনি? আপনি আমার নামও ঠিক করে ফেলেছেন এর মধ্যে? অবাক হয়ে বলল, হ্যাঁ করেছি। উনি বিরক্ত হয়ে জবাব দিলেন, আপনি সত্যি পাগল একটা মেয়ে, সেটা কি আপনি জানেন? আমি আরো একটু হেসে জবাব দিলাম, সেটা নতুন করে বলার কিছু না। আমি একটু নাছোড়বান্দা, সবাই জানে। আপনি ঘুমান। আর ধন্যবাদ এত কিছু খাওয়ানোর জন্য। সবগুলোই আমার প্রিয় খাবার ছিল, শুধু চিনির পানিটা ছাড়া। উনি কিছুটা চুপ হয়ে বলল, দোহাই লাগে, এবার চুপ হন, আমাকে ঘুমাতে দিন একটু। আমি হাত দুটো দিয়ে মুখ চেপে ইশারা করলাম, ঘুমান। আপনারা হয়তো আমার এরকম আচরণ দেখে অবাক হচ্ছেন। আমি এমন কেন করলাম? সত্যি বলতে আমি ছোটবেলা থেকেই খুব নাছোড়বান্দা।
আর পাগলাটে স্বভাবের মেয়ে ছিলাম। পাগলামোর ভাবগুলো এত বড় হওয়ার পরেও যায়নি, তাই পাগলামির সুযোগ পেলেই করে ফেলি। এই যে অরণ্যের সাথে সবেমাত্র শুরু করেছি, এরপর যে কত কি হবে কে জানে। আস্তে আস্তে সব বলবো। যাই হোক, সেদিনের মতো আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে আমি খেয়াল করলাম উনি নাক ডেকে ঘুমাচ্ছে। এমনভাবে নাক ডাকছে মনে হচ্ছে চারিদিকে ভূমিকম্প হচ্ছে। আমি কি করব বুঝতে না পেরে আমি কিছু বুঝতে না পেরে এক গ্লাস পানি নিয়ে ওনার নাক বরাবর ঠেলে দিলাম। ভূতমশাই খপ করে উঠে বসে বলতে শুরু করলেন, কি হলো? আপনি এভাবে পানি দিলেন কেন? মাথার সব কি ছিঁড়ে গেছে নাকি আপনার? আমি এবার হাসতে হাসতে বললাম, মাথা তো আমার ঠিকই আছে। বলি কি, এভাবে যে নাক ডাকছে মনে তো হচ্ছে 7 মাত্রায় ভূমিকম্প হচ্ছে। খেয়াল করলাম উনি বেশ রেগে গিয়েছে আমার কথাটা শুনে। কিছুক্ষণ দম ধরে বসে থেকে আমাকে বললে, দেখেন, এসব মজা আমার একদম পছন্দ না, আর এমন করবেন না। আপনি খুব বেশি করতেছেন। কালকে থেকে একের পর এক কাহিনী করে জ্বালাচ্ছেন। শেষমেশে আমি কোন পাগলের পাল্লায় পড়লাম? আল্লাহ, আমায় রেহাই দাও। আমি ফ্রুটা কুঁচকে বললাম, হয়েছে, এত কষ্ট পেতে হবে না। আমি আপনাকে এখনো তেমন কিছুই করিনি। এত হতাশ হওয়ার মতো কিছু হয়নি। এখন আমাকে একটু সবার সাথে পরিচয় করিয়ে দেন তো। আমি তো এই বাসার কাউকেই চিনি না। ভূতমশাই রাগ গলায় বললেন, কারোর সাথে পরিচয় হওয়ার দরকার নেই। বাসায় অনেক মেহমান, আপনার বের হওয়ার দরকার নেই, ঘরে বসে থাকুন। উনি আরো কিছু বলতে যাবেন, ঠিক ওই মুহূর্তে দরজা কেউ নক করে বলতেছে, অরণ্য, দরজাটা খুল, বউ নিয়ে নিচে বসার রুমে আয়। সবাই বউ দেখার জন্য অপেক্ষা করছে। উনি আমার সাথে কোনোরূপ কথা না বাড়িয়ে ওই মহিলাকে জবাব দিলে, ফ্রেশ হয়ে আসতেছি, তুমি যাও। আচ্ছা, গেলাম আমি। উনি উঠতে যাবে, ঠিক এই মুহূর্তে ওনার পাশে বসে ওনাকে বললাম, আচ্ছা, আপনার বাসায় কে কে আছে বলুন না। এবারও উনি রেগে গিয়ে বললেন, আপনার এত কিছু জানতে হবে না, বললাম তো। অতিথি হয়ে এসেছেন, আর সময় মতো ঠিক চলে যাবেন, এটাই মাথায় রাখুন। বাসায় কে আছে এটা জেনে আপনার কি হবে? ওনার কথাগুলো শুনলে যেন কাজ জ্বলে যায়। কিন্তু আমিও নাচর বান্দা, যতক্ষণ পর্যন্ত না বলবে ততক্ষণ পর্যন্ত উঠতে দিব না। আমি বললাম, আপনি না বললে আমি কিন্তু আপনাকে উঠতে দিব না। আগে বলেন কে কে আছে। আপনি তো সত্যি অনেক নাচরবান্দা। বলবো না কে কে আছে, কি করবেন? আপনি একরোকা হলেও আমিও আপনার থেকে বেশি একরোকা, আমি কিছু বলবো না। আমি গলায় একটা কাশি তুলে বললাম, ওকে, বলতে হবে না, যান ওয়াশরুমে যান। উনিও আমার এভাবে হার মানা দেখে খুশি হলো, কিন্তু যখন ওয়াশরুমে যেতে নিল আমি আমার পাটা বাড়িয়ে দিলাম। আমার পায়ে ওনার পা লেগে উনি ওষুধ খেয়ে পড়লো আর চিল্লিয়ে বললেন, আপনি ইচ্ছা করে এমন করছেন তাই তো? ইচ্ছে করে এমন করলেন কেন বলেন? আমি মুস্কি হেসে বললাম, কোথায়, আমি তো কিছু করিনি। আপনি বলেননি তাই শাস্তি পাচ্ছে। যদি এবারও না বলেন তাহলে আরো অনেক কিছুই আপনার জন্য অপেক্ষা করছে। এবার ভেবে দেখুন কি করবে। উনি বেশ বুঝতে পারলো আমি অনেক নাচর বান্দা, তাই আরো অনাকাঙ্ক্ষিত কিছু ঘটার আগে বলেন, আমার পরিবারে বাবা, মা, আমি আর আমার বড় বোন আছে। বাবা বিদেশে থাকে সব সময়, আর মা দেশে থাকে, কিন্তু প্রায় সময় অসুস্থ থাকে। আর বড় বোন তার স্বামী নিয়ে লন্ডনে থাকে। একটু আগে যে মেয়েটাকে ডেকে গেল উনি আমার বড় বোন। আর আমার বাবা আমার বিয়েতে আসেনি, উনি সবসময় ব্যস্ত থাকেন। আচ্ছা, তাহলে আপনার বাসায় রান্না করে কে? উনি রাগ হয়ে বললেন, এটাও কি আপনার জানতে হবে? আমি এবার ভাব মাখা মুখ নিয়ে বললাম, হ্যাঁ ভূতমশাই, জানতে হবে। উনি মুখটা বাঁকিয়ে উত্তর দিলেন, বাবুর্চি রান্না করে। এবার আমাকে ওয়াশরুমে যেতে দিন, আপনিও রেডি হন। বসার রুমে সবাই অপেক্ষা করছে, পারলে একটু ভালো করে সেজে যাবেন, না হয় মান সম্মান আর থাকবে না। বিয়ে তো করিয়েছেন ফাঁসিয়ে, সেটা তো আর কেউ বুঝবে না। সুতরাং একটু গুছিয়ে যাবেন নিচে, পরের সময় আর সুযোগ মতো আলাদা হয়ে যাব আমরা। আশা করি বুঝতে পারছেন। কথাটা শুনে বুকের ভিতরটা কাঁপতে লাগলো। যতই হোক উনি এখন আমার স্বামী। কোনো মেয়ে হয়তো চাইবে না সে ডিভোর্সি হোক। খারাপ লাগলেও নিজেকে বেশ সামলে ভূতমশাইকে জবাব দিলাম, আমি এসব ময়দা মেখে নিচে যেতে পারবো না।
আমি যেমন ওই রকমই যাব। কে কি বলল তাতে আমার যায় আসে না। ময়দা মেখে নিজের বাহিক সৌন্দর্য বাড়ানোর কোনো ইচ্ছে আমার নাই। আশা করি বুঝতে পারছে। উনি এতক্ষণে বেশ ভালোই বুঝতে পেরেছে যে আমি খুব নাছোড়বান্দা, তাই উনি শুধু বললেন, আপনার যা ইচ্ছে করুন, আমাকে বলতে আসবেন না। যেভাবে ইচ্ছা ওইভাবে নিচে যান, আমার তাতে কিছু যায় আসে না। কথাগুলো বলে ওয়াশরুমে ঢুকে গেলেন। এর মধ্যে আমি খেয়াল করলাম সারা ঘর বেশ অগোছালো হয়ে আছে, তাই ঘরটা গোছানো শুরু করলাম। আলমারি থেকে ওনার জন্য কাপড় বের করে বিছানায় সাজিয়ে রাখলাম, যাতে করে উনি ওয়াশরুম থেকে এসে হাতের নাগালে সব পেয়ে যায়। ওনার ঘড়ি, ওয়ালেট সব একত্রে এক জায়গায় রাখলাম। আমি চটপট করে একটা শাড়ি পরে ফেললাম। যতটুকু সম্ভব নিজেকে ময়দা মাখা ছাড়া গোছানোর চেষ্টা করলাম। সব কিছু ঠিকঠাক করতে করতে খেয়াল করলাম উনি ওয়াশরুম থেকে বের হচ্ছে। ওয়াশরুম থেকে বের হয়ে উনি সারা ঘরটা দেখে একটু অবাক হলো। বিছানার ওপর ওনার কাপড়গুলো দেখে বললেন, এখানে এগুলো কে রেখেছে? ঘরটা তো তাড়াতাড়ি এত পরিপাটি করে কে গুছিয়ে দিয়ে গেল? আমি একটু লাজুক সরে জবাব দিলাম, এইসব কিছু আমি করেছি। আমার কথাটা শুনে ওনার মুখটা যেন আরো চুপসে গেল। ওনার চুপসানো মুখটা পুরো আলু চপের মতো লাগছিল। চুপসানো মুখ নিয়ে আমাকে বলল, এত কিছু করতে কেউ তো বলে নাই আপনাকে, এত কিছু করতে গেলেন কেন? আমিও বেশ ঝাঁঝালো করে জবাব দিলাম, নিজের ঘর নিজে গুছিয়েছি, তাতে আপনার কি মশাই? উনি ভ্রুটা কুঁচকে বললেন, আপনার ঘর মানে? এটা আপনার ঘর কবে হলো? আমি হাসি হাসি মুখে উত্তর দিলাম, কেন, স্বামীর ঘরেই তো স্ত্রীর ঘর হয়। বিয়েটা যেভাবেই হোক, ডিভোর্সের আগ পর্যন্ত আমি আপনার স্ত্রী আর আপনি আমার স্বামী, সুতরাং ঘর গোছাতে আমি পারবো নিশ্চয়ই। ভূতমশাই রাগ রাগ গলায় বললেন, আপনি একটু বেশি বকেন। আর আপনাকে এই ড্রেস বের করতে কে বলেছে? আমি তো এটা পরবো না। আমার কাছে এটা ভালো লেগেছে তাই এটা বের করেছি, পরলে খুশি হব। উনি এবার ভীষণ গম্ভীর একটা মুখ নিয়ে জবাব দিলেন, আপনার খুশিতে আমার কি যায় আসে বা? বিয়ে তো করেছেন ফাঁসিয়ে, আবার অধিকার ফলাতে আসছেন। লজ্জা হওয়া উচিত আপনার। এই কথাটা শুনে বুকের ভিতরে হু হু করে কষ্টের সাইরেন বাজতে লাগলো। চোখের কোণে হালকা মেঘও জমতে লাগলো। তবুও নিজেকে অনেক শক্ত করে ওনাকে বললাম, আপনার ইচ্ছে মতো পড়িনি, সমস্যা নেই। উনিও আমার কথা শুনে বিছানা থেকে আমার রাখা ড্রেসটা আলমারিতে রেখে ওনার পছন্দ মতো একটা ড্রেস পরলেন। কিন্তু আমিও কম নাছোড়বান্দা না, ওনাকে এর শাস্তি তো আমি দিবই। কিভাবে কি করা যায় বেশ ভাবতে লাগলাম। ভাবতে ভাবতে যেন চিন্তার আকাশে হাবুডুবু খেতে লাগলাম। হঠাৎ করে ভূতমশাইয়ের তড়ির শব্দে চিন্তার ঘোর কাটলো। ভূতমশাই তুড়ি বাজাতে বাজাতে বললেন, এই যে আপনি উপরে তাকিয়ে কি দেখছেন? না তেমন কিছু না, কি হয়েছে বলুন। আপনি আর কোনোদিন আমার অনুমতি ছাড়া আমার আলমারিতে হাত দিবেন না, বুঝছেন? আমিও কথাটা শুনে বেশ হেসে লুটোপুটি খাচ্ছিলাম। লুটোপুটি খেয়ে তুড়ি বাজাতে বাজাতে বললাম, ওই হ্যালো, স্বামীর আলমারির হাত দিতে অনুমতি লাগে নাকি? আমাকে জ্ঞান দিতে আসবেন না, আমি অন্যায় কিছু করিনি। উনি বেশ বিরক্ত হয়ে আমাকে বললেন, আপনি সত্যি পাগল, আপনার মাথার তার সব মনে হয় ঢিলা। আমি আবারও হাসতে হাসতে বললাম, ভূতমশাই একটু ভুল বলে ফেলেছে। উনি ওনার বিরক্তি মাখা মুখ নিয়ে প্রশ্ন করলেন, কি ভুল শুনি? আমি হাসি দিয়ে বললাম, আমার মাথার তার ঢিলা না। তো আপনার মাথার তার কি? আমার মাথার তার ঢিলা না, আমার মাথার তার সব ছেঁড়া। এইবার খেয়াল করলাম ওনার মুখে বিরক্তির মাত্রাটা বেশ বৃদ্ধি পেয়েছে। বিরক্তি মাখা মুখ নিয়ে বললেন, দোহাই লাগে, হাত জোর করি, আপনি আপনার বকবকানিটা একটু থামান। এবার বাসার রুমে চলুন, একটু আমায় একটু মুক্তি দিন। আমিও আমার শাড়ির আঁচল নাড়াতে নাড়াতে বললাম, চলুন। এরপর দুজন নিচে গেলাম। নিচে যাওয়ার পর খেয়াল করলাম সবাই আমার দিকে কেমন ভাবে যেন তাকাচ্ছে আর আমাকে দেখে বলছে, অরণ্যের কপালে কি চোখ ছিল না নাকি? এমন একটা মেয়েকে কেউ ঘরে বিয়ে করে আনে, তারপর মেয়ের পরিবারও বেশি ধনী না। কি দেখে মেয়ে বিয়ে করলো আল্লাহই জানে ভালো। একের পর এক এইসবের কথা শুনে আমার মনটা ভীষণ খারাপ হতে লাগলো। সবাই শুধু আমার বাহিক সৌন্দর্যটাকেই দেখলেন, আমার ভিতরটা বোঝার চেষ্টা করলো না। ভিতরের মানুষটা কেমন আমি
সেটা একবারও কেউ যাচাই করার প্রয়োজন অনুভব করলো না। হুট করে খেয়াল করলাম আমার শাশুড়ি মা এসেছে। সবাই শাশুড়ি মাকে দেখে চুপ হয়ে গেল। শাশুড়ি মা এসে আমাকে দেখে বললেন। হুট করে খেয়াল করলাম আমার শাশুড়ি মা এসেছে। সবাই শাশুড়ি মাকে দেখে চুপ হয়ে গেল। শাশুড়ি মা এসে আমাকে দেখে বললেন, তোমার নাম কি মা? আমি চট করে ওনাকে সালাম করি। উত্তর দিলাম, আমি অনন্যা। উনি হাসি মুখে বললেন, বাহ, খুব সুন্দর নাম। আমি মাকে বললাম, মা আপনি এদিকে এসে বসুন। মা, আপনি এই অসুস্থ শরীর নিয়ে কষ্ট করে এখানে আসলেন কেন? শুনেছি আপনাকে নাকি ডাক্তার বেড রেস্ট দিয়েছে। এই শরীর নিয়ে এখানে কষ্ট করে আসার কি দরকার ছিল? আপনি বললে আমিই আপনার রুমে চলে যেতাম। আমি আপনার রুমটা চিনলে সকালে উঠেই চলে যেতাম, কিন্তু আপনার রুমটা চিনি না। আর এই বাড়িতে নতুন তো, তাই কিছু চিনতে পারিনি। চিনলে আমিই চলে যেতাম। মা, কষ্ট হয়নি তো আসতে? উনি একরাশ হাসি দিয়ে বললেন, আমার মাটা দেখি অনেক সুন্দর করে কথা বলে। আমার মাটা দেখতে যেমন রূপবতী তেমন গুণবতীও। মায়ের মুখের রূপবতী কথাটা শুনে যেন নিজের চোখের অঝরে বৃষ্টি নামতে লাগলো। জীবনে এই প্রথম কেউ আমাকে রূপবতী বলেছে। নিজেকে সামলাতে অনেক চেষ্টা করলাম, কিন্তু জানি না কেন আবেগটা সামলাতে পারছি না। আমি মাকে ধরে হু হু করে কেঁদে বললাম, মা আপনি আমাকে রূপবতী বলছেন? আমাকে আজ পর্যন্ত কেউ রূপবতী বলেনি। আপনার মুখের রূপবতী কথা শুনে কেন জানি না আবেগটা সামলাতে পারলাম না। মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, সবাই তো তোমার বাইরের রূপটা দেখেছে, কেউ তোমার ভিতরের রূপটা দেখেনি। তোমার ভিতরের রূপটা যদি কেউ দেখতো তাহলে সবাই তোমাকে রূপবতীই বলতো। আমি যে তোমার ভিতরের মানুষটাকে উপলব্ধি করতে পেরেছি, যার কারণে তুমি আমার কাছে সবচেয়ে রূপবতী। আমি আমার মেয়ে নীলার মুখে সবটা শুনেছি বিয়ের ব্যাপারে। শোনো মা, আমার ছেলে তোমার কপালে ছিল, তাই তোমার সাথে এভাবে বিয়ে হয়েছে। আমার ছেলের ভাগ্যে তুমিই ছিলে। কে কি বললো কানে দিবে না, কারণ মানুষ যাই বলুক নিজের কাছে যেটা সঠিক মনে হবে সেটাই করবে। মানুষের কাজই কথা বলা, মনে রাখবে। যখন তোমাকে নিয়ে কেউ নেতিবাচক মন্তব্য করবে, ভেবে নিবে সে তোমার জয়ে ঈর্ষান্বিত, তাই তোমার সুখে তার মন কাতর হয়েছে বলেই তোমার নামে সে নেতিবাচক মন্তব্য করছে। জীবনে চলার পথে অনেক বাধা আসবে, লক্ষ্য স্থির রেখে সামনে এগিয়ে যেতে হবে। মানুষের কথায় কান দিয়ে নিজের লক্ষ্য থেকে বিচ্যুতি হবে না। মায়ের কথাগুলো শুনে মনে যেন আরো ভরসা পেলাম। মাকে জড়িয়ে ধরে আবেগে আরো কাঁদতে লাগলাম। মা মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, পাগলিটা কাঁদছে কেন এত? শোনো মা, আজকে রাতের পর থেকে বাড়িটা ফাঁকা হয়ে যাবে। নীলাও চলে যাবে রাতের ফ্লাইটে লন্ডনে। বাড়িতে আমি, তুমি আর অরণ্য ছাড়া কেউ থাকবে না। প্রতিদিন বাবুর্চিরা রান্না খেতে খেতে বিরক্ত হয়ে গিয়েছি। আমি জানি এবার আমি চিন্তামুক্ত, কারণ আমাকে আর বাবুর্চির রান্না খেতে হবে না। আমার বৌমা এখন আমাকে সব রান্না করে খাওয়াবে। কিরে মা, খাওয়াবে না? আমি চোখের পানি মুছতে মুছতে বললাম, কেন পারবো না? এত ছোট একটা আবদার পালন করতে পারবো না মেয়ে হয়ে? তাহলে আমি তোমার কেমন মেয়ে? চিন্তা করো না, আমি সবটা গুছিয়ে নেব। আমাকে শুধু একটু বুঝিয়ে দিও আর দোয়া করো। উনি হাসতে হাসতে বললেন, সে তো অবশ্যই। চারপাশে এই মুহূর্তে বেশ নিস্তব্ধতা বিরাজ করছে। সবাই খুব চুপ হয়ে গিয়েছে। খেয়াল করলাম আমার ভূত মশাই আমার দিকে আলোর মতো চুপসারার মুখ নিয়ে হা করে তাকিয়ে আছে। আমিও এই সুযোগে একটু পাগলামি করা থেকে নিজেকে বিরত রাখতে পারলাম না। সুযোগ বুঝে ভূত মশাইকে চোখ টিপুনে দিলাম। ভূত মশাই আমার চোখ টিপুনি দিকে একটু নড়ে চড়ে দাঁড়ালো। আমি ভূত মশাই থেকে মনোযোগ সরিয়ে মার দিকে তাকিয়ে বললাম, মা এবার ঘরে চলুন। বেশিক্ষণ এভাবে থাকা ঠিক হবে না। আপনি আমার সাথে ঘরে চলুন তো, আর আমাকে আপনার ঘরটা চিনিয়ে দেন, যাতে করে আমার পরে যেতে যেন অসুবিধা না হয়। মা হাসতে হাসতে বললেন, চল আমার সাথে চল। আমি মাকে নিয়ে ঘরে গেলাম। এবার মা আমার হাতটা ধরে বললেন, দেখো মা, অরণ্য বেশ সোজা সাপটা সরল স্বভাবের ছেলে। তুমি অরণ্যকে ভালো রেখো, কখনো কষ্ট দিও না। আমি মায়ের হাতটা চেপে ধরে বললাম, মা বিয়েটা যেভাবেই হোক আমি এখন অরণ্যের স্ত্রী। অরণ্যর ভালো মন্দ বিষয়টা আমি মাথায় রাখবো। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। মা
মা আমার মাথায় আবার হাত বুলাতে বুলাতে বললে, দোয়া করি অনেক সুখী হও। মায়ের আদর মাখা স্পর্শ নিয়ে আমি বের হলাম মায়ের রুম থেকে। মায়ের রুম থেকে বের হয়ে খেয়াল করলাম ভূতমশাই এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এই সুযোগে আমার প্ল্যানটা কাজে লাগানোর আমি একটু কোক মুখে দিয়ে ভূতমশাইয়ের কাছে গিয়ে জোরে হাঁচি দিলাম আর মুখের সব কোক ওনার গায়ে ফেললাম। উনি বেশ লাফিয়ে উঠে বললেন, আমি তো জানি আপনি ইচ্ছে করেই এমন করছেন। কেন করছেন এমন? আপনি আমার সাথে এমন করেন কেন? মাকে তো দেখলাম খুব হাত করে ফেলেছেন। ফাঁসানোর ব্যাপারে তো আপনি অনেক ওস্তাদ। মাকেও ফাঁসিয়ে দিয়েছেন পুরা। সে আমি যা ইচ্ছে করি, আপনার কি? যান ড্রেসটা চেঞ্জ করে আগের ড্রেসটাই পরুন, যেটা আমি পছন্দ করেছিলাম। আমার কথা শুনেননি তো, তাই এমন হয়েছে। মাঝে মাঝে বউয়ের কথা শুনতে হয়, না হয় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেই পারে। এই কথাটা শোনার পর ওনারা বুঝতে বাকি রইল না যে আমি ইচ্ছে করে এমন করেছি। কিন্তু ওনার মুখে তেমন রাগের ছাপটা এখন লক্ষ্য করলাম না। তবুও মুখটাকে একটু বাঁকিয়ে জবাব দিলেন, আপনার পছন্দের ড্রেস পরবো না। আপনাকে আমার ভালো লাগে না। অর্পাকে দেখে ভালো লেগে গিয়েছিল, যেই ভালো লাগাটা আপনার প্রতি চাইলেও আনতে পারছি না। আমি এবার হালকা করে ওনার একটু কাছে গেলাম। কাছে গিয়ে বললাম, প্রথম দেখাতেই ভালো লেগে যাওয়ার চেয়ে দেখতে দেখতে ভালো লাগাটা অনেক শ্রেয়। আপনি আমাকে দেখতে থাকুন। এই বলে চোখ টিপুনি দিয়ে বললাম, এই ড্রেসটা পরলেই ভালোই লাগবে, পরবেন কিন্তু? পরবো না। এই বলে উনি তাড়াহুড়া করে রুমে চলে গেলেন। কিছুক্ষণ পর খেয়াল করলাম উনি সিঁড়ি দিয়ে নিচে নামছে। আমি ওনাকে দেখে পুরো অবাক, কারণ উনি ওই ড্রেসটাই পরেছে আমি যেটা পরতে বলেছিলাম। আমি তো ওনার দিক থেকে চোখ সরাতেই পারছিলাম না। মনের ভিতর একটা হিমেল হাওয়া বইতে লাগলো। উনি হুট করে আমার কাছে এসে বললেন, ভাবেন না আপনার কথা রাখতে পড়েছি। আমার ড্রেস আমি পরবো, যা ইচ্ছা পরবো, কারো কথাই পরি না। আমি এবার কিছুই বললাম না, শুধু মুস্কে একটু হাসি দিয়ে বললাম, ঠিক আছে, কিছু ভাববো না। ছোটখাটো খুনসুটি দিয়ে সারাটা দিন পার করলাম। সন্ধ্যার দিকে এক এক করে সব মেহমান চলে গেল। বাড়িটা বেশ নিস্তব্ধ হয়ে গেল। নীলা আপু রাতের ফ্লাইটে লন্ডন চলে গেল। যাওয়ার আগে শুধু বলে গেল, বিয়ে যেভাবেই হোক আমি যেন সবটা ম্যানেজ করে নিই। আমিও আশ্বাস দিলাম সব ঠিক করে নেব। পরিবারে এমন সাপোর্ট পাবো কখনো আশা করিনি। সবাই আমার পাশে আছে, এটা ভেবে মনে যেন আরো ভরসা পেলাম। সারাদিন পার করে রাতে ঘুমাতে গিয়ে দেখলাম ভূতমশাই বসে কি যেন কাজ করছে। আমি এক মগ কফি বানিয়ে তার দিকে এগিয়ে দিয়ে বললাম, এই যে আপনার কফিটা। উনি আমার হাত থেকে কফিটা নিয়ে কফিটা চুমুক দিয়ে কিছুক্ষণ টেস্টটা বোঝার চেষ্টা করলো মনে হচ্ছে, আর আমাকে বললেন, কফিটা কে বানিয়েছে? আমি লজ্জা মাখা মুখে বললাম, কেন? কফিটা ভালো হয়েছে তাই। আমি লজ্জা মাখা মুখে বললাম, কফিটা আমি বানিয়েছি। উনি এবার মুখটাকে আলুর চপের মতো করে ফেললেন। ভুলক্রমে উনি আমার প্রশংসা করে ফেলেছেন, এটা মনে হয় ওনার উচিত হয়নি, তাই মুখটা বাংলার পাঁচের মতো করে ফেললেন। এবার আমাকে একটু পচিয়ে উনি ওনার দায়িত্ব পালন করবেন। সেও যাক, যা ভেবেছিলাম তাই করেছেন। উনি মুখটাকে বাংলার পাঁচ বানিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, এই জন্যই বলি টেস্টটা এত জঘন্য কেন? আমি ওনার কথা ভ্রুক্ষেপ না করে একটু হাসি দিয়ে চলে গেলাম। পরের দিন সকালে উঠে সব রান্না করলাম। রান্না করে মায়ের খাবারটা নিয়ে মায়ের রুমে গেলাম। মা আমাকে দেখে হাসি মুখে মুখ নিয়ে বললে, কি রে মা, এখন এত খাবার নিয়ে আসলি কেন? এত খাবার কোথায় দেখলে তুমি? এগুলো সব খেতে হবে তোমাকে, না হয় সুস্থ হবে না। আমার কাছে খাবার নিয়ে কোনো ফাঁকি দিতে পারবে না। খেতে না চাইলে মায়ের দিয়ে জোর করে খাওয়াবো। উনি হাসতে হাসতে আমার মাথায় হাত দিয়ে বললে, বুঝতে পেরেছি, আমার আর ফাঁকি দেওয়া যাবে না। তা দাও, খেয়ে নেই। আমি মাকে খাওয়াতে লাগলাম। একের পর এক গল্প শুনতে লাগলাম। মনে হলো উনি অনেক দিন পর মন খুলে কথা বলছেন। ঠিক এই সময় অরণ্য এসে বললেন, মায়ের রুমে আপনি কি করছেন এখন?
মায়ের জন্য খাবার নিয়ে এসেছিলাম। আচ্ছা আপনি যান, মায়ের সাথে আমার কথা আছে। পাশ থেকে মা বললেন, অনন্যা তো পড় না, অনন্যার সামনেই বল কি বলবি। না মা, আমি একা কথা বলতে চাই। আমি আর কথা না বাড়িয়ে মায়ের পাশ থেকে উঠে চলে আসলাম। কিছুক্ষণ পর ওনার কথা শেষ করে খাবার খেতে আসলেন। আমি খাবারগুলো খেতে দিলাম। খেয়াল করলাম গপ গপ করে খাবার খাচ্ছে। আমি বললাম, আরে মশাই আস্তে খান, সব শেষ হয়ে গেলে আবার রান্না করব। মানে এগুলো কে রান্না করেছে? লাজুক মুখে জবাব দিলেন, আমি। এই জন্যই বলি এত জঘন্য কেন। এই বলে উনি খেতে লাগলেন। আমি তখন বললাম, জঘন্য খাবারই এভাবে খাচ্ছেন? ভালো খাবার না হলে জানি কিভাবে খেতেন। আমার কথাটা কানে তুললেন না মনে হচ্ছে, খেয়েই যাচ্ছে। এবার ওনাকে বললাম, এই যে শুনছেন? হ্যাঁ কি বলবেন বলুন। আমি একটু বাইরে যেতে চাই, কিছু জিনিস কিনতে হবে। রান্নার জন্য কিছু সবজি লাগবে। আমি গেলে মন মতো কিনে আনতে পারতাম। আপনি গেলে যান, তবে কি দিয়ে যাবেন? একটা গাড়ি আমি নিয়ে যাব, আর একটা গাড়ি থাকলেও সেই গাড়ির ড্রাইভার নেই। ড্রাইভারের স্ত্রী অসুস্থ, তাই বাড়ি গিয়েছে। আপনি কিভাবে যাবেন? আমি মুস্কি হেসে বললাম, ওই গাড়ির চাবিটা দিয়ে যান, আমি চলে যেতে পারবো একা। উনি অবাক হয়ে বললেন, একা চলে যেতে পারবেন মানে? গাড়িকে চালাবে? কেন আমি চালাবো? আমার কথা শুনে এবার মনে হয় উনি বেশ চমকালেন। আমার মুখ থেকে এমন কথা উনি আশাই করেননি হয়তো। আমাকে জিজ্ঞেস করলেন, আপনি গাড়িও চালাতে পারেন? আমি হাসতে হাসতে বললাম, হ্যাঁ পারি। সুন্দর বলে নিজেকে কখনো ছোট ভাবিনি। সব কিছু শেখার চেষ্টা করেছি, নিজেকে পারফেক্ট ভাবে গড়ে তোলার চেষ্টা করেছি। আমার কথা শুনে উনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, আচ্ছা আমি চাবি দিয়ে যাব। তারপর উনি আমাকে চাবি দিয়ে চলে গেলেন। আস্তে আস্তে দিন কাটতে লাগলো। অরণ্যর সাথে খুনসুটিগুলো বাড়তে লাগলো। খেয়াল করলাম অরণ্য অনেক পরিবর্তন হতে লাগলো। এর মধ্যে হুট করে অরণ্য একদিন অফিস থেকে এসে আমাকে বলতেছে, আপনি একটু তাড়াতাড়ি রেডি হন, আপনাকে নিয়ে একটু এক জায়গায় যাব। অরণ্যর এরকম কথা শুনে যেন আমার মনটা নাচতে শুরু করলো। কিন্তু অরণ্য আমাকে কোথায় নিয়ে যাবে জানার জন্য মনটা আনচান করতেছে। তাই নিজের আবেগ আর সামলাতে পারলাম না। অরণ্যকে বলিয়ে ফেললাম, আপনি আমাকে কোথায় নিয়ে যাবে? অরণ্য বেশ রাগ রাগ গলায় বললে, আপনাকে রেডি হতে বলেছি, আপনি রেডি হন, এত কিছু জানতে হবে না। আপনি একটু বেশি বকেন, এত বকা ভালো না। যান রেডি হয়ে আসুন। শুনেন, আপনার মাথায় সত্যি গোবর। আমি বলার আগে বকবক করে যাচ্ছেন। আমি কোথায় যাব সেটা বলার জন্য ডাকিনি। আমি ডেকেছি এজন্য যে আপনি একটা শাড়ি পরবেন আজকে। আমি বলেছি তাই পরবেন, আপনাকে পরতেই হবে। বলেছি তো পরবো না। উনি এখন বেশ রেগে গিয়ে বললেন, আপনার যা ইচ্ছে করুন। এই বলে উনি চলে গেলেন। আমারও ওনাকে রাগাতে পেরে খুব ভালো লাগতেছে। কিন্তু কি শাড়ি পরবো কিছুই যেন মাথায় আসছে না। আজকে প্রথম ভূতমশাই আমাকে কোথাও নিয়ে যাবে। কেন জানি না, ভূতমশাইয়ের কয়েকদিনে অনেক পাল্টে গিয়েছে। আগের মতো আর আমাকে কষ্ট দিয়ে কথা বলে না। তার এই পাল্টানো দেখে আমি খুব খুশি। যাই হোক, আলমারি খুলে সব শাড়ি দেখতে লাগলাম। খুশিতে যেন সব কিছু এলোমেলো হয়ে গেল। এত শাড়ির মধ্যে ভূতমশাই কোন শাড়িটা পরলে খুশি হবে ঠিক বুঝতে পারছি না। দেখতে দেখতে আলমারির সব শাড়ি খাটের উপর রাখলাম। ভূতমশাই আমার কাছে এসে বললেন, আপনি এখনো রেডি হননি? খাটের ওপর শাড়ির মেলা বসিয়ে ফেলেছেন একদম। এত শাড়ি খাটের ওপর রেখেছেন কেন? আমি তোতলাতে তোতলাতে জবাব দিলাম, না মানে কি না মানে করছেন? স্পষ্ট করে বলুন কি হয়েছে। এমনিতে তো কথা একটাও মাটিতে পড়ে না, এখন এভাবে তোতলাচ্ছেন কেন? ঠিক করে বলুন কি হয়েছে। আবার না মানে করছেন। সত্যি বলতে আমি কোন শাড়িটা পরবো ঠিক বুঝতে পারছি না। আপনি যদি একটু ঠিক করে দিতেন ভালো হতো, আমার রেডি হতেও সুবিধা হতো। উনি এবার একটু মুচকি হাসি দিয়ে আমাকে বললেন, একটু ওইদিকে যান। সামান্য শাড়িটা ঠিক করতে পারছেন না কোনটা পরবেন? সব কাজ তো দেখি বলার আগে করে ফেলেন। আজকে কি এমন হলো, শাড়িটাও চয়েস করতে পারছেন না? থাক, আপনাকে আর না মানে করতে হবে না। দেখতে দিন শাড়িগুলা। আমি একটু নড়ে
পাশের দিকে সরে বসলাম। উনি আমার পাশে এসে বসলেন আর সব শাড়িগুলো থেকে একটা শাড়ি হাতে নিয়ে বললেন, আপনি বরং কালো শাড়িটা পরুন, আপনাকে ভালো লাগবে। কালো শাড়ির কথা বলাতে আমার মনের ভিতর কেমন জানি করে উঠল, কারণ আমি ফর্সা না। তাই আমি ওনাকে বললাম, আমি দেখতে তো ফর্সা না, আমাকে কালো শাড়ি মানাবে বলে মনে হচ্ছে না। কালো শাড়িতে আমাকে আরো কালো লাগবে, একদম পেতনি মনে হবে। আপনি কি আমাকে অপমান করার জন্য এমন বলছেন, তাই না? উনি আমার কথায় মনে হলো বেশ বিরক্ত হলো। হয়তো আমার মুখে এমন হতাশাজনক কথা উনি আশা করেননি, তাই উনি একটু বিরক্তি মাখা মেজাজে আমাকে বললেন, আপনার মতো সাহসী মেয়ের মুখে এমন কথা মানায় না। মা তো বলেছে সৌন্দর্য ভিতরে থাকে, বাইরের সৌন্দর্য কোনো সৌন্দর্য না। আপনাকে না আমি ভেতর থেকে দেখলাম। আপনি কালো শাড়িটাই পরুন, আপনাকে অপমান করার কোনো ইচ্ছে আমার নেই। আপনার যদি মনে হয় আমি আপনাকে অপমান করার জন্য বলছি, তাহলে পড়ার দরকার নেই। উঠে রুম থেকে বের হয়ে গেলেন। কি করব বুঝতে পারছি না, কালো শাড়িটা পরবো কিনা মাথায় আসছিল না। অবশেষে হাবিজাবি চিন্তা না করে কালো শাড়িটাই পরলাম। এই প্রথম আমি কোনো কালো ড্রেস পরতেছি, এই প্রথম আমি কোনো কালো ড্রেস পরছি। দেখতে কালো ছিলাম বলে আমাকে কেউ কখনো কালো ড্রেস পরার জন্য বলেনি, আর আমিও পরিনি। আজকে কালো ড্রেসটা পরাতে নিজের কাছে যেন নিজেকে বেশ সুন্দর লাগছে। হালকা একটু পাউডার মুখে মেখে নিলাম। বাহ, আপনাকে তো বেশ ভালো লাগছে। কালো কাজল পরলে আরো ভালো লাগবে, সাথে একটা বড় খোপা করলে। সাদা কালো কোনো ভেদাভেদ নেই, ভেদাভেদ তো মানুষের দৃষ্টি করে। আপনাকে সুন্দর দৃষ্টিতে কেউ দেখলে নিশ্চয়ই আপনাকে সুন্দর লাগবে। মানুষকে সুন্দর অসুন্দর তখন লাগে যখন মানুষের দৃষ্টি সুন্দর অথবা অসুন্দর হয়। আপনি চাইলে কালো কাজল পরতে পারেন, আপনাকে ভালো লাগবে। কি ব্যাপার, কোথায় হারিয়ে গেলেন? না মানে আবার না মানে? হয়েছে, এবার চটপট বের হন, আমি নিচে নামছি। এই যে শোনেন, একটা টিপ পরলে খারাপ লাগবে না, আর মাথায় খোপা করুন। অরণ্যর এইসব কথা শুনে যেন আমি লজ্জায় লাল হয়ে যাচ্ছি। অরণ্য এইভাবে আমাকে বলবে কখনো ভাবিনি। অরণ্য এই বলে বাহিরে গেল। আমি মাথায় খোপা করলাম আর একটা টিপ পরে নিচে নামলাম। খেয়াল করলাম মা নিচে বসে আছে। মা আমাকে দেখে বললেন, আজকে আমার অনন্যা মা এত খুশি খুশি মনে কোথায় যাচ্ছে? মায়ের কথা শুনে যেন আরো লজ্জা পেলাম। লজ্জায় কি যে করব বুঝতে পারছিলাম না। লজ্জায় লাল হয়ে নিচে তাকিয়ে রইলাম। মা আমার এই হাল দেখে আমার কাছে আসলো আর আমার মাথাটা উপরে তুলে বললে, ওর সাথে ঘুরতে যাওয়া হচ্ছে বুঝি, এতেই এত লজ্জা পাচ্ছে? আজকে তো মাকে অনেক সুন্দর লাগছে, দেখি হাতখানা রেখে দাও। আমি একটু বাইরে যেতে চাই, কিছু জিনিস কিনতে হবে রান্নার জন্য। বিয়ের পর হাত খালি রাখতে হয় না, হাতে সবসময় চুরি পরে থাকতে হয়। যাও, তোমার তো আনন্দের শেষ নাই, স্বামীর সাথে ঘুরে আসো। আমার মহাজনও কাল পরশু আসবে, তখন আমিও ঘুরবো। তখন আমাদের প্রেম দেখে হিংসা করো না। আমি তো তোমার বন্ধুর মতো। যাও মা, ওরও আবার দেরি হলে রাগ করে বসবে। আমি রেডি হয়ে বের হলাম। খেয়াল করলাম উনি গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে এক নজরে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। আমি যেন লজ্জায় আরো কাতর হয়ে গেলাম। লজ্জায় কাতর হয়ে ওনাকে বললাম, কি ব্যাপার, কি দেখছে? তেমন কিছু না, আপনি আমাকে তুমি করে বললেন তো, তাই আর কি। এমনি তাকিয়ে আছি। সব কি তোমাকে বলতে হবে নাকি? এত বাচাল মেয়ে এত বকতে পারে? খেয়াল করলাম অরণ্য আমাকে তুমি করে বলছে। আমার যে কি খুশি লাগছে বোঝাতে পারবো না। মনটা খুশিতে নাচতে লাগলো। হুট করে উনি ডাক দিল, অনন্যা, এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? না মানে আজকে তোমার মুখ থেকে না মানে আর গেল না। এই যে আপনি আমাকে তুমি করে বললেন তো, তাই আর কি। তুমি আমার বয়সে ছোট, তোমাকে কেন আপনি ডাকবো? তোমাকে তুমি করে ডাকবো। শোনো, আজকে তুমি গাড়ি চালাবা, আমি তোমার পাশে বসবো। আমি খুশিতে লাফ দিয়ে গাড়িতে উঠতে লাগলাম আর বলতে লাগলাম, আচ্ছা আচ্ছা। আমি উঠে যাব, ঠিক এই মুহূর্তে একটা হুসুট খেলাম। উনি আমাকে জাপটে ধরে বললেন, তোমার ছটফটে পাগলামি স্বভাবটা আর গেল না, আস্তে ওঠো। আমি আস্তে করে গাড়িতে উঠলাম। ভূত মশাইও গাড়িতে উঠলে। আমি গাড়িটা স্টার্ট দিয়ে বললাম, কোথায় যাবেন মশাই? উনি আমাকে রাস্তা বলে দিল। আমি যেতে লাগলাম। যেতে যেতে একটা রেস্টুরেন্টের সামনে আসলাম।
রেস্টুরেন্টে দুজন ঢুকলাম। অরণ্য আমাকে আস্তে আস্তে করে একটা জায়গায় নিয়ে গেল। জায়গাটা পুরো মোমবাতি দিয়ে সাজানো পরিপাটি, দেখে কেমন যেন আনন্দ লাগছে। একটা কেক আনলো, আমাকে বললেন, কেকটা কাটেন আপনি, কারণ আজকে আপনার জন্মদিন, সেটা তো ভুলেই বসে আছেন। ও আজকে 27শে সেপ্টেম্বর, সত্যিই তো আমার জন্মদিন। আমার জন্মদিন আপনি জানলেন কিভাবে? মা বলেছে। আমি তো খুশিতে আত্মহারা যে ভূত মশাই এমন একটা সারপ্রাইজ দিয়েছে। হঠাৎ করে ভূত মশাই একটা রিং বের করে আমাকে পরাতে নিল। ঠিক এই মুহূর্তে কোনো একজন মেয়ে ওয়েটার এসে ডাক দিল। আমরা ওয়েটারের দিকে ফিরে চমকে গেলাম, আর উনিও আমার দিকে ফিরে চমকে গেল আর মুখ লুকাতে লাগলো। কারণ এ আর কেউ না, এই যে অর্পা আপু। কিন্তু অর্পা আপু এখানে কি করছে? আমাকে আর অরণ্যকে দেখে অর্পা আপু চলে যেতে নিল। আমি অর্পা আপুর হাতটা ধরে বললাম, তুই এতদিন কোথায় ছিলি? হুট করে কোথায় চলে গিয়েছিলি? খেয়াল করলাম অর্পা আপু কোনো জবাব দিচ্ছে না। হঠাৎ অর্পা আপু আমাকে একটা কষির চর দিয়ে বলল, আমার কাছ থেকে সব ছিনিয়ে নিয়ে এখন নাটক করা হচ্ছে? লজ্জা লাগে না তোর? আমার জীবনে এই অবস্থা করে আমার অরণ্যকে আমার হাত থেকে কেড়ে নিয়ে নিজের করেছিস, আর এখন নাটক করছিস যে আমি কোথায় ছিলাম? তোকে তো নাটকের সেরা পুরস্কার দেওয়া দরকার। অনেক নাটক শিখে গেছিস। নাটক করে আমার জীবনের 12টা বাজিয়ে অরণ্যের গলায় ঝুলে পড়েছিস। তুই ভালো করেই জানতিস যে তোর যে চেহারা, তোকে অরণ্যের মতো কেউ বিয়ে করবে না, তাই এত বড় নাটক করেছিস। লজ্জা লাগে না এখন আমাকে এসব জিজ্ঞেস করছিস? আমাকে খুব হিংসা করতি তাই না? হিংসাকাতর হয়ে এমন করেছিস তো? নিজের বোনের সাথে এমন করতে লজ্জা করলো না তোর? আমি অর্পা আপুর কথা কিছুই বুঝতে পারছিলাম না যে অর্পা আপু কি বলছে। মাথায় যেন কোনো কিছুই কাজ করছে না। অর্পা আপুই বা আমাকে এইসব দোষারোপ করছে কেন? আমি তো এরকম কিছুই করিনি। আমি অর্পা আপুকে বললাম, আপু কি হয়েছে, এমন বলতেছিস কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো তোর কথার মানেই বুঝতে পারছি না। আমাকে কেন এসব বলছিস? আমি কেন নাটক করতে যাব? আমি কেন তোর ক্ষতি করতে যাব? আপু আমাকে মুখটা বাঁকিয়ে রাগান্বিত হয়ে জবাব দিয়ে বলল, এখন তো অরণ্যের সামনে ন্যাকা সাজবি। একদম কিছুই বুঝছিস না। আর বুঝবি বা কেমনে? তুই তো কিছুই করিসনি তাই না? আপু আমি তোর কথার মানেই বুঝতেছি না। সত্যি আমি কিছুই করিনি। কেন এরকম বলতেছিস তুই? আমি সত্যি কথাগুলো অর্থ বুঝতে পারছি না। পাশ থেকে অরণ্য বলে উঠল, অর্পা, তুমি আমাকে বলো কি হয়েছে? আর অনন্যাকে এমন বলতেছো কেন? অনন্যা কি করেছে আমাকে একটু খুলে বলো। অর্পা অরণ্যর দিকে অসহায়ের মতো তাকিয়ে রাগ আর গম্ভীর গলায় বলল, অনন্যাকেই জিজ্ঞেস করুন, সেই না হয় আপনার উত্তর দিয়ে দিবে। আমার থেকে ভালো তো সে বলতে পারবে, কারণ নাটকের ডিরেক্টর তো অনন্যা ছিল, আমি তো ছিলাম ভুক্তভোগী। অরণ্য আমার দিকে তাকালো। অরণ্যর মুখে আমার প্রতি এবার সন্দেহের ছাপ লক্ষ্য করা যাচ্ছে। বোঝা যাচ্ছে সে আমাকে অনেক সন্দেহ করতেছে। সন্দেহ মাখা মুখ নিয়ে বললে, অনন্যা কি করেছো তুমি? অর্পা এসব কি বলছে? সত্যিটা বলো, কি হয়েছে? আমার কাছে সবটা খুলে বলো। নাটক করবে না, একদম ভনিতাও করবে না। আপনি বিশ্বাস করেন আমি কিছুই করিনি। অর্পা আপু কেন এমন বলতেছে সেটাও বুঝতেছি না। আপনি আমাকে ভুল বুঝবেন না। আর অর্পা আপু, তুই কি বলতেছিস সত্যিই আমি বুঝতেছি না। এমন কেন বলতেছিস তুই? খেয়াল করলাম অর্পা আপু খুব কান্না করছে। কেন এভাবে কাঁদছে সেটাও বুঝতে পারছি না। অরণ্য অর্পাকে সান্ত্বনা দিয়ে বললেন, অর্পা তুমি বলো কি হয়েছে? অর্পা আপু কাঁদতে কাঁদতে অরণ্যকে বলল, কি আর বলবো বলেন? আমার তো সব শেষ হয়ে গিয়েছে এই কাল নাগিনীর জন্য। এখন আর বললেও সব ঠিক হবে না। আমি চাই না আপনাদের মধ্যে কোনো ঝামেলা হোক। আপনারা চলে যান। অর্পা, তোমাকে বলতে বলেছি, বলো অনন্যা কি করেছে বলো। খেয়াল করলাম অর্পা আপু এবার খুব কাঁদছে। কাঁদতে কাঁদতে অরণ্যকে বললাম, আপনার কি বিশ্বাস হয় আমি বিয়ের দিন বয়ফ্রেন্ড নিয়ে পালিয়েছি? কাঁদতে কাঁদতে অরণ্যকে বলল,
অরণ্য শান্ত স্বরে জবাব দিল। সে তো আমি বিশ্বাস করিনি, কারণ তুমি তো বিয়ের আগে আমার সাথে ফোনে অনেক কথা বলতে, কিন্তু হঠাৎ কি এমন হলো? আর কোথায় গিয়েছিলে তুমি? খেয়াল করলাম অর্পাপু এখন ভীষণ কাঁদছে। কাঁদতে কাঁদতে অর্পাপু যা বলল সেটা শুনে আমার হার্টবিটটা আরও বেড়ে গেল। মনে হতে লাগলো এখানে দম বন্ধ হয়ে যাবে। আপু এসব কেন বলছে কিছুই বুঝতেছি না। আমার বুকটা কষ্টে ছিঁড়ে যাচ্ছে কথাগুলো শুনে। কারণ আপু বলল, কোথায় ছিলাম সেটা কি আপনি জানতে চান? অরণ্য শান্ত হয়ে জবাব দিল। হ্যাঁ, জানতে চাই। তখন আপু বলল, এদিন আমি ঘরে বসে সাজতেছিলাম, হঠাৎ করে অনন্যার ফোন থেকে মেসেজ আসলো। আপু একটু লুকিয়ে বের হ, অরণ্য ভাই আসছে তোমার সাথে দেখা করতে, তোমাকে সারপ্রাইজ দিতে। আমিও সরল মনে বের হলাম। আমার ভুলটা ছিল যে আমি আপনাকে কল দিইনি। বের হয়ে খেয়াল করলাম বাইরে কেউ নেই, আশপাশ ফাঁকা। অনন্যাকে কল দিলাম, সেও ফোন তুলছে না। হুট করে অনন্যার ফোন থেকে মেসেজ আসলো, একটু বাগানের দিকে আয়, অরণ্য এখানে দাঁড়িয়ে আছে। আমিও বাগানের দিকে গেলাম, কিন্তু কোথাও কাউকে দেখলাম না। আমি সামনের দিকে একটু এগোলাম, তারপর এই বলে অর্পা আপু আবার হেসকে তুলে কাঁদতে লাগলো। অরণ্য তখন অর্পা আপুর হাতটা ধরে বললেন, বলো তারপর কি হলো, কান্না থামাও। অর্পা আপু কান্না থামিয়ে বলল, তারপর খেয়াল করলাম কয়েকটা লোক আমাকে জাপটে ধরলো, আমার মুখ চেপে ধরলো। আমি চোখেও কিছু দেখতে পারছিলাম না। কখন যে জ্ঞান হারিয়ে ফেললাম টের পেলাম না। জ্ঞান ফেরার পর খেয়াল করলাম আমি রনকদের বাসায়। অরণ্য বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলে, রনকটা কে? অর্পা আপু বলল, রনক হলো অনন্যার বেস্ট ফ্রেন্ড। যদিও রনক অনন্যার 2 বছরের বড়, তবুও ওদের ভালো ফ্রেন্ডশিপ ছিল। রনক আমাকে অনেক পছন্দ করত। অনন্যাকে বেশ কয়েকবার বলেছিল ও, কিন্তু আমি রাজি হইনি। আর সেই সুযোগটাই অনন্যা নিয়েছে। আমার বিয়ের দিনে আমাকে গায়েব করে দিয়েছে আর ফাঁসিয়ে আপনাকে বিয়ে করেছে। অনন্যা যে আমার সাথে এমন করবে আমি ভাবতেও পারিনি। রনককে দেখে আমি চমকে গিয়ে রনককে জিজ্ঞেস করলাম, তুমি আমাকে এখানে নিয়ে এসেছো কেন? আমি তোমাকে ভালোবাসি অর্পা, আমি চাই তুমি আমার হও। দেখো, অনন্যা চাই তুমি আমার হও, তাই তো ও আমাকে সাহায্য করেছে। আমি তখন অবাক হয়ে গেলাম অনন্যার কথা শুনে। অবাক হয়ে রনককে জিজ্ঞেস করলাম, অনন্যা তোমাকে সাহায্য করেছে আমাকে তুলে আনতে? আমি বিশ্বাস করি না। হ্যাঁ, আমি সত্যি বলছি। বিশ্বাস অবিশ্বাস তোমার ব্যাপার। আমি তোমাকে বিয়ে করতে চাই, আর সন্ধ্যায় তোমাকে বিয়ে করব। আমি সব কিছু ঠিক করে রেখেছি। এই কথাগুলো বলে অর্পা আপু আবার হেসকে তুলে কাঁদতে লাগলো। অরণ্য অর্পার হাতটা আরো ভালো করে ধরে বললেন, এরপর তুমি ওইখান থেকে কিভাবে এসেছো? এরপর আমি কোনো মতে ওইখান থেকে রনকের চোখ ফাঁকি দিয়ে বের হলাম। বেরিয়ে বাড়ি এসে দেখি আপনার সাথে অনন্যার বিয়ে হয়ে গেছে। আর সবাই ভেবে নিয়েছে যে আমি পালিয়ে গিয়েছি। সেদিন আমার মুখটা দেখানোর মতো ইচ্ছে আমার ছিল না, তাই বাড়িতে আর যাইনি। সরাসরি ফ্রেন্ডের বাসায় চলে যাই। সেখান থেকে একটা কাজ জোগাড় করি আর এখানে একটা বাসা ভাড়া করে থাকা শুরু করলাম। তুমি একবার আমাকে বলতে পারতে অর্পা। কি আর বলবো আপনাকে, কোন মুখে বলতাম আপনাকে? এতক্ষণে তো সব শেষ হয়ে গিয়েছিল। অনন্যার সাথে আপনার বিয়ে হয়ে গিয়েছিল। আমার তো এখানে বলার কিছু ছিল না। আমি নিজের বোনের সর্বনাশ তো করতে পারি না। অনন্যা আমার সাথে যা করেছে আমি তো তা করতে পারি না, কারণ অনন্যা আমাকে বোন না ভাবলেও আমি তো তাকে বোন ভাবি। আমি অর্পা আপুর কথা শুনে চিৎকার করে কেঁদে বলতে লাগলাম, আমি এসব কিছু করিনি। অরণ্য আমার গালে কষিয়ে একটা চর বসিয়ে বললেন, তুমি এতটা নিজ ভাবতেও পারিনি। সামান্য টাকার জন্য নিজের বোনের সাথে এমন করতে পারলে? লজ্জা করলো না তোমার এমন করতে? আর এখন সব অস্বীকার করছো? আমি অরণ্যকে হাত জোর করে বললাম, সত্যি আমি এমন কিছুই করিনি, বিশ্বাস করেন আমাকে। অর্পা আপু, তুই আমার ব্যাপারে কেন এসব মিথ্যা বলছিস? কেন অরণ্যর চোখে আমাকে খারাপ বানাচ্ছিস? দেখতে অসুন্দর হতে পারি, কিন্তু উচ্চ আশা আমার ছিল না, টাকা পয়সার মোহ কখনোই ছিল না। তাহলে কেন এমন বলতেছিস? কি ক্ষতি করেছি আমি তোর? তুই তো আমাকে চিনিস আমি কেমন, তাহলে এমন কেন বলতেছিস?
জবাবে অর্পা আপু বলল, কি ক্ষতি করেছিস? জিজ্ঞেস করতে লজ্জা লাগছে না তোর? আর কি ক্ষতি করা বাকি রাখছিস? যা, তুই আর অরণ্যকে সংসার কর, আর এখানে আসিস না। ওপাশ থেকে অরণ্য বলে বসলেন। আমার সাথে অন্য যাবে না, তুমি যাবে। অর্পা আপু অবাক হয়ে উত্তর দিল, আমি কোথায় যাব? আমার সাথে আমার মায়ের কাছে যাবে, আর মাকে গিয়ে সব বলবে। আর তোমাকে যে কষ্ট অনন্যা দিয়েছে সেটা আমি অনন্যাকে ফেরত দিব। তুমি আমার সাথে চলো। না, আমি চাই না আপনাদের মধ্যে কোনো ঝামেলা হোক। ঝামেলা তো তুমি করনি, ঝামেলা করেছে অনন্যা। সেটা শাস্তি তুমি কেন পাবে? আমি অরণ্যকে অনেকবার বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু বোঝাতে পারলাম না। অরণ্য অর্পা আপুর কথা বিশ্বাস করেছিল, আর অর্পা আপু কেনই বা আমার নামে মিথ্যা বলল সেটাও বুঝতে পারছিলাম না। অরণ্যকে বোঝানোর হাজার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। অরণ্য অর্পা আপুর হাত ধরে বের হয়ে গেল, আর আমাকে যে রিংটা পরাতে চেয়েছিল সেটাও মেঝেতে পড়ে গেল। অরণ্য সেটা ফেলে চলে গেল। আমি রিংটা হাতে নিয়ে কাঁদতে লাগলাম আর বলতে লাগলাম, কেন আমার সাথে এমন হলো? কি ক্ষতি করেছি আমি? কেন আমাকে এভাবে কষ্ট দেওয়া হলো? আমি তো কারো কোনো ক্ষতি চাইনি। কাঁদতে কাঁদতে আমি দৌড়ে রেস্টুরেন্ট থেকে বের হলাম। খেয়াল করলাম অরণ্য আর অর্পা আপু গাড়ি নিয়ে চলে গিয়েছে। আমার বুকে বেশ কষ্ট হতে লাগলো। একে তো অরণ্য আমাকে ফেলে রেখে গিয়েছে, তার উপর অরণ্য জানতো আমি এখানে কিছু চিনি না। কিভাবে পারলো আমাকে আমার ভূত মশাই ফেলে রেখে যেতে? আমি তো কিছু করিনি। আমার ভূত মশাই কেন আমাকে বিশ্বাস করলো না? কেন আমাকে কষ্ট দিল? আমি তো অর্পা আপুর কোনো ক্ষতি করিনি। আমি তো অর্পা আপুর সাথে এমন করিনি। তাহলে অর্পা আপু এমন কেন বলল? কেন আমার অরণ্যকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যেতে চাইলো? এত কষ্ট কেন দিল আমায়? আল্লাহ, আমি তো কোনো প্রশ্নের উত্তর পাচ্ছি না। আমি কি করব তুমি বলে দাও। মুহূর্তে হাতে আমার টাকাও ছিল না যে যাব। তবুও একটা সিএনজি ভাড়া করলাম। ভাড়া করে বাসায় গেলাম। বাসার দারোয়ানের কাছ থেকে টাকা নিয়ে ভাড়া দিলাম। ঘরের ভিতরে গিয়ে দেখলাম রনক ভাইয়া দাঁড়িয়ে আছে। রনক ভাইয়াকে দেখে আমার মাথায় যেন আগুন ধরে গেল, কারণ রনক ভাইয়ের জন্যই অর্পা আপু আমাকে ভুল বুঝলো। নিজেকে আর সামলাতে পারলাম না। রনক ভাইকে গিয়ে বললাম, আপনার কি দরকার ছিল এত বড় নাটক করার? অর্পা আপুকে কেন ভুল বুঝিয়েছেন? কি ক্ষতি করেছিলাম আপনার? খেয়াল করলাম রনক ভাইয়া কোনো কথাই বলছে না। আমার রাগটা যেন আরো বেড়ে গেল। মন চাচ্ছে রনক ভাইয়াকে কষিয়ে একটা চড় দেই। তাই করতে নিলাম, কিন্তু হুট করে অরণ্য এসে পেছন থেকে আমার হাতটা ধরে ফেললো। আমি অরণ্যর দিকে ফিরতেই অরণ্য আমাকে জড়িয়ে ধরলো। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে এসব। অরণ্য জড়িয়ে ধরার সাথে সাথে খেয়াল করলাম চারদিকে আলো আরো বেড়ে গেল। অর্পা আপু, রনক ভাইয়া, আমার কিছু বান্ধবী সবাই হাততালি দিয়ে বলতেছে, হ্যাপি বার্থডে অনন্যা। এখনো আমার মাথায় কাজ করছে না এসব কি হচ্ছে। মাথাটা খুব ঝিমাতে লাগলো। পরক্ষণে জ্ঞান হারালাম। জ্ঞান ফেরার পর খেয়াল করলাম অরণ্য আমার পাশে চিন্তায় মগ্ন হয়ে বসে আছে। আমার জ্ঞান ফেরার সাথে সাথে আমাকে বললেন, অনন্যা, ঠিক আছে তো? তুমি কিছু হয়নি তো? হুট করে সবার এত পরিবর্তন দেখে কেন জানি না অবাক লাগছে। খেয়াল করলাম সামনে রনক ভাইয়া আর অর্পা আপু দাঁড়ানো। আমি ওদের দেখে রেগে যেতে নিলাম। অরণ্য আমাকে শান্ত স্বরে বললেন, অনন্যা, ওদের কিছু বলো না। ওরা এতক্ষণ যা করেছে আমার কথাই করেছে। অরণ্যের কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম। কি বলে এসব? মাথার উপর দিয়ে যাচ্ছে সব। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। অরণ্য একটু মুস্কি মুস্কি হেসে বললেন, কিছু বুঝতে হবে না। আগে তোমাকে একটা সংবাদ দেই। অর্পা কোথায় গিয়েছিল সেটা তো সবার অজানা ছিল। অর্পা রনকের সাথে পালিয়েছিল। আমি কথাটা শুনে বেশ অবাক হলাম। তাহলে একটু আগে ঘটে যাওয়া ঘটনাটা কি আমার স্বপ্ন ছিল? ওরা যদি বিয়েই করে নেয় তাহলে একটু আগে এমন বললো কেন? অর্পা আপু পাশ থেকে বলে উঠল, তুই একটু শান্ত হ, আমি সবটা বলছি। আমি নিজেকে শান্ত করে বললাম, এবার বলো। রনকের সাথে আমার রিলেশন ছিল 3 বছরের। রনক তোকে কিছু বলেনি?
কারণ আমরা তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু হুট করে আমার বিয়ে ঠিক করাতে সব ঝামেলা পাকালো। কি করব বুঝতে পারছিলাম না, প্রচণ্ড সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। শেষমেশ বিয়ের দিন সকালে মনে হলো নিজের ভালোবাসাকে এভাবে কোরবানি করা ঠিক হবে না। তাই রনককে ফোন দিয়ে বললাম, রনক তুমি কি চাও, আমরা এক হই? অর্পা, তুমি এখনো এ কথা জিজ্ঞেস করছো? তুমি যা করতে বলো তাই করব, তবু আমাকে ছেড়ে যেও না। তাহলে বাগানের কাছে চলে আসো। রনক আমার কথা শুনে বাগানের কাছে আসলো, আর আমি সুযোগ মতো রনকের হাত ধরে পালিয়ে গেলাম। তাহলে একটু আগে যে কাহিনী বলেছিলে সেটা কি ছিল? আমার প্রশ্নের জবাবে সবাই প্রথমে একটু হেসে নিল। সবার হাসি দেখে এবার সত্যি আমার গা জ্বলে যেতে লাগলো। রেগে গিয়ে বললাম, কি হয়েছে বলবি তো? কি হয়েছে বলবি তো? অনন্য মুস্কি মুস্কি হেসে বললেন, 4 মাস খুব জ্বালিয়েছ আমাকে, তাই এর শাস্তি তো ভালোবাসি শব্দটা বলার আগে দিতেই হতো। আর একটু সারপ্রাইজও দেওয়ার বাকি ছিল। হুট করে অর্পার সাথে দেখা, তখন অর্পাকে নিয়ে প্ল্যানটা করি। এরকম প্ল্যানটা কে করলো শুনি? অরণ্য হাসি হাসি মুখ নিয়ে বলল, আমি করেছি। এরকম একটা প্ল্যান করেছেন বলে অরণ্যর প্রতি আমার খুব অভিমান জমে গেল। অভিমানে গাল ফুলিয়ে বসে রইলাম। অর্পা আপু বলল, আচ্ছা অনন্যা থাক তুই, আমি আর রনক বাইরে গেলাম, তোদের মান অভিমানের পালা শেষ কর। আর চটটা দেওয়ার জন্য সরি, জোরে লাগেনি তো, নাটক করতে গিয়ে ক্যারেক্টারের মধ্যে ঢুকে পড়েছিলাম। অর্পা আপুর কথা শুনে অভিমানটা আরও বেড়ে গেল। অভিমানী গলায় বললাম, হয়েছে, জুতা মেরে গরু দান করতে হবে না। অর্পা আপু হাসি দিয়ে রনক ভাইকে নিয়ে চলে গেল, আর আমি গাল ফুলিয়ে বসে রইলাম। অরণ্য আমার দিকে তাকালো, কিন্তু অভিমানের জন্য আমি আর অরণ্যর দিকে তাকালাম না। অরণ্যর চোখ যেন আমার থেকে সরছে না, আমি যেন তার চোখের নিশানা থেকে নিজেকে সরাতে পারছিলাম না। ক্রমশ অভিমান কমতে লাগলো, তবুও অভিমানটা ধরে রাখার নিরলস কসরত করে যাচ্ছি। অভিমানটা স্থির রাখার অনেক চেষ্টার পরেও কেন জানি না অভিমানটা ধরে রাখতে পারলাম না। তাই অরণ্যকে জড়িয়ে ধরে অভিমানটা চোখের বৃষ্টি করে নামিয়ে দিলাম। ফুফাতে ফুফাতে বললাম, আমাকে এভাবে কষ্ট দেওয়ার কোনো দরকার ছিল? আমি যদি হারিয়ে যেতাম ওই জায়গা থেকে। আমি তো আমার অনন্যাকে চিনি যে সে বাসা খুঁজে ফিরতে পারবে, সেটা আমার ভালোই জানা ছিল। সারপ্রাইজটা কেমন লাগলো? খুব বাজে লেগেছে। এভাবে আর সারপ্রাইজ দিবেন না। নাটক করতে গিয়ে তো রিংটাও ফেলে এসেছিলেন। খেয়াল করলাম অরণ্য আমার এই কথা শুনে অট্ট হাসি দিচ্ছে। কি ব্যাপার, এত হাসি দিচ্ছেন যে? হাসি দিচ্ছি এজন্য, আমি যে রিংটা ফেলে এসেছি সেটা নকল রিং ছিল, আর আসল রিংটা আমার কাছে। নাটকটা বাস্তবমুখী করার এক অভিন্ন প্রচেষ্টা আর কি। এত বড় ছলনা, যান আর কথাই বলবো না আপনার সাথে। অরণ্য এবার আমাকে জোরে জড়িয়ে ধরলো। মনে হচ্ছে তার নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছি, তার হার্টবিটের আওয়াজ আমি শুনতে পাচ্ছি। এবার কানের কাছে মুখটা হালকা করে নিয়ে বললাম, আই লাভ ইউ পেতনি। এবার যেন তার প্রতি থাকা সকল অভিমান আমার মনে তুমড়ে মুচড়ে গিয়ে ভেঙে গেল। অভিমানটা টিকিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমিও ফিস ফিস করে বললাম, আই লাভ ইউ টু ভূত মশাই। আমার মতো কালো মেয়েকে ভালোবাসেন কিভাবে? মানুষের দৃষ্টি সুন্দর, অসুন্দর বৈষম্য করে। আমার দৃষ্টিতে তুমি সবচেয়ে বেশি সুন্দরী। কথাটা শোনার পর নিমিষের মধ্যে কোথায় যেন হারিয়ে গেলাম। কিছু বলতে চাইলেও আর বলতে পারছিলাম না, কারণ গলাটা থরথর করে কাঁপতে লাগলো। অরণ্য আমাকে এবার চোখটা হাত দিয়ে চেপে ধরলো আর বললেন, আমার সাথে একটু চলো। কোথায়? আগে চলো তো, তারপর বলি। এত নাসুরবান্দা মেয়ে রে বাবা, এত বক বক করতে পারে? হয়েছে হয়েছে, আর বক বক করবো না, এবার নিয়ে যান। চোখটা চেপে ধরে আস্তে আস্তে আমাকে কোথায় যেন নিয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। হুট করে চোখ খুললাম, খেয়াল করলাম আমি ছাদে। চারিদিকে মোমবাতি দিয়ে সাজানো। অর্পা আপু আর রনক ভাইয়া বাজি ফুটাতে লাগলো। পাশে মা দাঁড়িয়ে আছে, ওনার পাশে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে। আমার বুঝতে বাকি রইল না উনি আমার শ্বশুর মশাই। আমি দৌড়ে গিয়ে
ওনাদের সালাম করলাম। অর্পা আপু আর রনক ভাইয়া আমার সামনে একটা কেক আনলো আর বলল, ভূত আর পেতনি দুজন মিলে কেকটা কাটেন। আর অরণ্য ভাইয়া, আপনি অনন্যাকে রিংটা পরিয়ে দিন। আর অনন্যা, তোর হাতের নকল রিংটা ছুঁড়ে ফেলে দে। এত বোকা কবে হয়েছিস? সামান্য নাটক বুঝতে পারলি না? তুই তো বেশ নাছর বান্দা আর বুদ্ধিমতী ছিলি। আমি লজ্জায় লাল হয়ে গেলাম। বিড়বিড় করে বললাম, প্রেমে পড়লে যে মানুষ বলদ হয় সেটা আমাকে দিয়েই প্রমাণ হলো। অরণ্য ধাক্কা দিয়ে বলল, কি বিড়বিড় করছো? না কিছু না। একটু ওইদিকে ফেরো, তোমার জন্য সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? ওইদিকে ফিরেই দেখো। আমি ওইদিকে ফিরে দেখলাম আমার বাবা মা, চাচা চাচি সবাই এসেছে। আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম। বিয়ের পর এসব ঝামেলায় আমার শ্বশুর বাড়িতে কেউ আসেনি। এভাবে যে সারপ্রাইজ পাবো বুঝতে পারিনি। আমি তো খুশিতে স্থির হয়ে গিয়েছিলাম। কিছু বলতেও পারছিলাম না, আবার নড়তেও পারছিলাম না। আমাকে অরণ্য ধাক্কা দিয়ে বললেন, এবার কেকটা কাটো আর আপনি শব্দটার ইতি টানো। আপনি শব্দটার ইতি টানবো মানে? মানে আমাকে তুমি করে বলবে। আমার তো লজ্জা লাগবে। হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না। কেকটা কাটো, সবাই অপেক্ষা করছে। কেকটা কাটার সাথে সাথে চারদিকে বাজি ফুটতে লাগলো। কয়েকটা ফানুস আকাশে উঠতে লাগলো। কি যে এক অনুভূতি বলে বোঝানো যাবে না। মানে ভিতরটা এমন লাগছে যেন ঝড়ো হাওয়ার পর শীতল বাতাস বইছে। সত্যি বুঝতে পারিনি আমার ভূত মশাই আমায় এত ভালোবাসে। কেকটা কাটলাম। ভূত মশাই আমাকে হাতের রিংটা পরিয়ে দিল। আমি লজ্জায় দৌড়ে রুমে চলে আসলাম। অরণ্য আমার পিছন পিছন আসলো। অরণ্যকে বললাম, আপনার তো। অরণ্য আমার মুখটা আটকে দিয়ে বলল, আপনি না, তুমি বলো। আমি লজ্জা মাখা মুখ নিয়ে উত্তর দিলাম, তোমার তো আমাকে ভালো লাগে না। অর্পাপুকে তো প্রথম দেখাই ভালো লেগেছিল। হুট করে আমাকে ভালো লাগলো কিভাবে? কারণ প্রথম দেখায় ভালো লাগাচ্ছে, দেখতে দেখতে ভালো লাগা অনেক শ্রেয়। আমার কথাটাই আমাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। সত্যি কথা বললে ফিরিয়ে দেওয়া হয় না, বরং সত্যতার প্রমাণ হয়। সেদিনের পর থেকে অরণ্য আর আমার জীবনটা পুরোপুরি পাল্টে গেল। দেখতে দেখতে 3টা বছর কেটে গেল। এর মধ্যে আমি একটা পুত্র সন্তানের মা হলাম। একদিন পাশের বাসার পরিচিত এক ভাবি আমার ছেলেকে দেখতে এসে আমাকে বললেন। উত্তরে আমি বললাম, আমাদের হঠাৎ বিয়ে হয়েছে। কি বন্ধুরা, এত সুন্দর গল্প দিলাম, কেমন হলো মতামত জানাবেন না? যান কমেন্ট করুন কেমন হলো।